ওকে ওকে, হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা হ্যাঁ, খেয়াল করি একটু, ঠিক আছে? প্রেজেন্টেশনটা অফ করে দেন। আচ্ছা, যেটা যদি কোশ্চেন করা হয় যে আসলে কেন, আচ্ছা আমি একটু আগে বলিনি, প্রত্যেকটা টপিকে আমরা কিন্তু মোটামুটি আলোচনা করে ট্রাই করছি সিনারিও বেসিসে, ঠিক আছে? সিনারিও দিয়ে বুঝে ট্রাই করছি, ঠিক আছে? বাট গ্যাস্ট্রিক কার্সিনোমাটা আমরা সিনারিও দিয়ে বুঝে ট্রাই করবো না, ঠিক আছে? গ্যাস্ট্রিক কার্সিনোমা হচ্ছে প্রফের জন্য এক্সামিনেশন, প্রফ এক্সামিনেশন মানে যে কোনো প্রফ এক্সামিনেশন, স্পেশালি ফিফথ ইয়ার মানে যারা ফাইনাল প্রফ দিবেন তাদের জন্য। এবং পরবর্তীতে থিওরিটিক্যাল কথা আমি এখন আলাদা বলতেছি। প্রফ যারা দিবেন তাদেরকে একটা মাথায় রাখতে হবে যে, হ্যালো, সবাই মিউট করে ফেলেন, কষ্ট করে সবাই একটু মিউট করে ফেলেন। আপনারা সবাই মিউট করে রাখবেন, ঠিক আছে? কথা বলার সময় মিউট অন করবেন, দেন কথা শেষ হয়ে গেলে আবার মিউট করে দিবেন, ঠিক আছে? তাহলে একদম ভালো হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি আপনি ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। এই তোকে মিউট করে দিয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রফ এক্সামিনেশন যারা দিবেন, যারা ফিফথ ইয়ার স্টুডেন্ট, হ্যাঁ, তাদের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 10টা জব মানুষ, যদি 10টা পেশেন্ট আসে তার মধ্যে মিনিমাম 5 জন পাবেন যারা স্টোমাকের কার্সিনোমার পেশেন্ট পাবেন, ঠিক আছে? সো স্টোমাক কার্সিনোমার আপনাকে এ টু জেড এভরিথিং আপনাকে জানতে হবে, ঠিক আছে? প্লাস যারা পোস্ট গ্রাজুয়েশন দিবেন, স্পেশালি যারা ইন্টার্নিতে আছেন, হ্যাঁ, তাদের কথা মাথায় রাখতে হবে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, যদি ল্যাবের কোশ্চেন গুলাকে একটু অ্যানালাইসিস করেন, এমআরসিবি এর কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করেন, হ্যাঁ, যেহেতু এফসিপিএস এর কোশ্চেন আউট হয় না, সো এটা আসলে বোঝা যায় না যে কেমন কোশ্চেন আসছে বা আসে নাই, যেহেতু ওই কোশ্চেন গুলো আউট হয়ে যায়, হ্যাঁ, এমআরসিবি এর কোশ্চেন বলেন বা ল্যাবের কোশ্চেন বলেন, তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে কার্সিনোমা, হ্যাঁ, এই স্টোমাক কার্সিনোমার কোশ্চেন এত বেশি অ্যাভেলেবেল, হ্যাঁ। সো আপনাকে কার্সিনোমাটার এ টু জেড এভরিথিং জানতে হবে, ওকে? এই জন্য আমি আজকে সিনারি বেসিসে আলোচনা করবো না, আমি এটাকে একদম ধরে ধরে ইচ এন্ড এভরি টপিক আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কি জয়েন হবে? বারবার ইন্টারাপশন হয় আসলে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কার্সিনোমার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জিনোমিক লেভেল একটা বিষয় আছে। সেটা কি? ধরেন আমাদের জিনিসটা হচ্ছে কার্সিনোমা কি, কার্সিনোমা কি যদি কোশ্চেনটা আমি করি, হ্যাঁ, তাহলে সিম্পলি একটা জিনিস আছে যে কার্সিনোমা মানে হচ্ছে আনরেগুলেটেড সেল, ওকে? তার অর্থ হচ্ছে নর্মালি আমরা জানি যে সেল যখন ডিভাইড করে তখন সেল সাইকেলের একটা রেগুলেশন থাকে, ওকে? অর্থাৎ আমরা নর্মালি জানি আমাদের বডির যে সেল মেকানিজম গুলো আছে বা সেলের ডিভিশন প্রসেস গুলো আছে, সেটা কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে মাইটোসিস আর এটা হচ্ছে মিওসিস। এখন নর্মালি বডি সেলের যত সেল আছে সবাই কিন্তু মাইটোসিসের মাধ্যমেই সেল ডিভিশনটা করে, ঠিক আছে? শুধুমাত্র গ্যামিট তৈরি করার সময় আমরা মিওসিসটা ইউজ করে থাকি, ওকে? সো মাইটোসিসের রুলসটা হচ্ছে যখনই এই প্রসেসের মাধ্যমে কোন একটা সেল ডিভাইড হবে তখন অলওয়েজ একটা সেল থেকে কিন্তু দুইটা সেলই হবে, এটাই হচ্ছে রুলস, ওকে? এই বিষয়টা অলওয়েজ কন্ট্রোল হয় জিনোমিক লেভেলে, অর্থাৎ জিনটা এই বিষয়টাকে রেগুলেট করে, ওকে? আচ্ছা, কিন্তু কোনো কারণে এই রেগুলেশনটা যদি ব্রেক হয়, হ্যাঁ, ডিস্ট্রয় হয়ে যায়, তখনই যখন প্রবলেমটা শুরু হয়। তখন এই রেগুলেশনটা যেহেতু মেনটেন হয় না, তখন সেলের নাম্বারটাও আর মেনটেন হয় না, অর্থাৎ একটা সেল থেকে আর তখন দুইটা সেল হয় না, তখন একটা সেল থেকে মাল্টিপল সেল হয়, কখনো 100টা, কখনো 200টা, কখনো হাজার হাজার সেলও হইতে পারে, ঠিক আছে? এই যে আনরেগুলেটেড বিষয়টা, এটাকে আমরা বলি ক্যান্সার। এখন ক্যান্সার আর টিউমার এইটা কিন্তু সেম জিনিস না, ওকে? পার্থক্যটা কোথায় একটু বোঝা ট্রাই করি। ক্যান্সার যখন আমি বলবো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যান্সার হচ্ছে একটা সিরিয়াস কন্ডিশন, ওকে? এখন টিউমার বিনাইন হতে পারে কিন্তু ক্যান্সার নর্মালি বিনাইন হবে না, ক্যান্সার অলওয়েজ কি ম্যালিগনেন্ট। তার অর্থ হচ্ছে যদি কারো ক্যান্সার হয় আপনাকে মাথায় রাখতে হবে এটার, হ্যাঁ, কনসিকুয়েন্সটা অনেক সিভিয়ার। এটা যেখানে হচ্ছে ওর ইফেক্টটা যে ওখানেই থাকবে এটা নাও হইতে পারে, ওর ইফেক্টটা এখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। যেমন আমরা বলি এটাকে মেটাস্টেসিস বলি, রাইট? যে একটা জায়গা থেকে ক্যান্সারের সেলগুলা যখন আরেকটা জায়গায় চলে যায় তখন তাকে আমরা মেটাস্টেসিস বলি, ওকে? এখন এই মেটাস্টেসিসটা ডিফারেন্ট ওয়েতে হতে পারে, যেমন কিছু কিছু মেটাস্টেসিস কিন্তু হয় আমাদের ব্লাড বন্ড মানে ব্লাডের মাধ্যমে, হ্যাঁ, যদি কোনো কারণে আমাদের বেসমেন্ট মেমব্রেন ক্রস করে সেলটা কি হয়ে যায় ব্লাডে চলে আসতে পারে, তখন ব্লাডের মাধ্যমে সেলগুলো কি করে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে পাস করতে পারে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন যদি কোনো কার্সিনোমা, হ্যাঁ, যদি কোনো কার্সিনোমা আমাদের ইন্টেস্টাইনাল লাইনিং হয়,
তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সেলটার মেটাস্টেসাইজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায় জানেন? সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে লিভারে। এখন আপনি কোশ্চেন করতে পারেন, ভাই কেন আমি কি কেন লিভারে হবে? সারাউন্ডিং স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ সারাউন্ডিং স্ট্রাকচার তো হইতে পারি, সেটা তো কোনো মানে চিন্তা ভাবনাই করার দরকারই নেই, স্বাভাবিক কথা। স্টোমাক যেখানে আছে তার ক্যান্সারের সেলগুলো তো চারপাশে স্প্লিট করবে, ঠিক না? এটা স্বাভাবিক কথা। কিন্তু আমি যদি বলি ডিস্টাল ডিস্টাল কোন অর্গানে যাবে, তখন কিন্তু সিম্পলি একটা কথা মাথায় আসবে, সেটা হচ্ছে লিভার। কোশ্চেন হচ্ছে কেন? কারণ আমাদের স্টোমাক বলেন বা যে কোনো ইন্টেস্টিনাল পোর্শন বলেন, স্টোমাক ছাড়া, স্টোমাক আসলে এটা আলাদা হয়, আমি যে ইন্টেস্টিনের কথা বলতেছি, ইন্টেস্টিনালে একটা জিনিস হচ্ছে যে ওখান থেকে ব্লাড সার্কুলেশনটা তৈরি করে পোর্টাল ভেইন, রাইট? দেন পোর্টাল ভেইনটা আমাদের লিভারে চলে যায়। তাহলে ব্লাড গুলা কালেক্টিং হয়ে আগে যায় পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে, লিভার থেকে যায় হার্টে। ওকে, সো এই ব্লাড গুলা কিন্তু হার্টে যাওয়ার আগে লিভার বাইপাস করে যায়। ওকে, যেহেতু সে লিভার বাইপাস করে যায়, এই জন্য যে ক্যান্সারাস সেলগুলা আমাদের কি বলে জিআইটি লাইনিং থেকে প্রোডাকশন হয়, তারা হার্টে যাওয়ার আগে তারা কিন্তু লিভারটা ঘুরে যায়, অর্থাৎ লিভারে গিয়ে তাদের ওখানে জেকে বসার একটা প্রবণতা কাজ করে। এই জন্য আপনি দেখবেন যদি কোনো ক্যান্সার কোলনে হয় অথবা রেকটামে হয় অথবা আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে কোনো কোলনে হোক না কেন, ওই ক্যান্সার গুলার মেটাস্টেসাস হওয়ার সম্ভাবনা কিন্তু লিভার অনেক বেশি। ওকে, এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আনকন্ট্রোলেবলটা কেন হয়, এটা আমাকে একটু বুঝতে হবে, দেন আমি ডিটেইলসে যাবো, মানে টপিক শুরু করবো। সেটা হচ্ছে যে আমাদের জিন অলওয়েজ সবকিছু কন্ট্রোল করে। ওকে, এখন এই যে জিনটা কন্ট্রোল করে, এই জিনটার মধ্যে দুইটা জিন আছে যারা এই সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা জিনের নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন মানে সে কিন্তু অঙ্ক না, অঙ্ক মানে ক্যান্সার, প্রোটো মানে যে স্টার্ট করবে। তা প্রোটো অঙ্কোজিন মানে হচ্ছে যে জিনগুলা ক্যান্সারে হেল্প করবে। তাহলে কিভাবে করবে দেখি আমি একটু। আর এটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন, তার অর্থ যে জিনগুলা টিউমারটাকে সাপ্রেস করবে। ক্লিয়ার? তাহলে প্রোটো অঙ্কোজিন মানে হচ্ছে যে জিনগুলা সেলকে ডিভিশন করতে সহায়তা করে, অর্থাৎ সে যদি কাজ করে তাহলে সেলগুলো ডিভাইড হবে। আর টিউমার সাপ্রেসর যে জিনটা আছে, সেই জিনটা হচ্ছে সে যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সে সেল ডিভিশনটাকে হ্যাম্পার করবে, সেল ডিভিশনটাকে ইনহিবিট করবে, বাধা প্রদান করবে। তাহলে জিনিসটা হচ্ছে একটা ব্যালেন্স। যদি প্রোটো অঙ্কোজিন কাজ করে তাহলে সেলুলার ডিভিশন হবে, আর যদি টিউমার সাপ্রেসর জিন কাজ করে তাহলে সেলুলার ডিভিশন অফ হয়ে যাবে। তাহলে সেলুলার ডিভিশন অফ হয়ে যাবে। তাহলে আমি কি বুঝতেছি এই ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে তাহলে এই প্রোটো অঙ্কোজিন আর টিউমার সাপ্রেসর জিনের মধ্যকার একটা ব্যালেন্স। ওকে, যখন টিউমার সাপ্রেসর জিন কাজ করে তখন প্রোটো অঙ্কোজিন ইনহিবিটেড থাকে, আবার যখন প্রোটো অঙ্কোজিন কাজ করে তখন টিউমার সাপ্রেসর জিন নরমালি ইনহিবিটেড থাকে। এই দুইটা ব্যালেন্সের মাধ্যমে আমাদের সেলুলার এই যে ডিভিশনটা সেটা কন্ট্রোল হয়। ওকে, এখন সমস্যা কোথায় একটু চিন্তা করি আমি। যদি কোনো কারণে আপনি প্রোটো অঙ্কোজিনটাকে মিউটেট করে ফেলেন, মিউটেট মানে হচ্ছে কি, মিউটেট মানে হচ্ছে তার বিভিন্ন ধরনের ভাবে আপনি তার জিনটাকে কি করে দিলেন, চেঞ্জ করে দিলেন। জাস্ট আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনারা যখন জেনেটিক্স পড়ছিলেন আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের মিউটেশনের নাম আমরা শুনেছিলাম, যেমন একটা হচ্ছে যে আপনার কি বলে পয়েন্ট মিউটেশন হতে পারে, সাইলেন্ট মিউটেশন হতে পারে, ডিফারেন্ট টাইপস এর মিউটেশনের নাম আমরা শুনেছিলাম, ঠিক না? আসলে মিউটেশনটা জিনিসটা কি? মিউটেশন জিনিসটা হচ্ছে যে যে জিনের যে সিকোয়েন্সটা, ধরেন কথার কথা একটা জিনের সিকোয়েন্স হচ্ছে ATT। ওকে, এখন এই ATT মিলে কথার কথা আমি জানি না যদি এটা কিসের সিকোয়েন্স, ATT এই জিনের সিকোয়েন্সটা মিলে ধরেন একটা নিউক্লিওটাইড, এই তিনটা নিউক্লিওটাইড সিকোয়েন্স মিলে ধরেন একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। আমি ধরে নিচ্ছি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এখন এই সিস্টিন অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে ধরেন কোন একটা প্রোটিন তৈরি হয়েছে এবং সেই প্রোটিনটা কোন একটা ফাংশন করে, ঠিক আছে? এখন কথার কথা এই ATT জিনের মাঝখানে টিটাকে যদি আপনি সরাই দেন আর সেখানে টি এর জায়গায় যদি একটা A নিয়ে আসেন, তাহলে তখন কি হবে? তখন কি আর ATT থাকবে? থাকবে না, তখন কি হয়ে যাবে AAT। তাহলে ATT তৈরি করছিল কি? সিস্টিন। কিন্তু AAT নিশ্চয়ই সিস্টিন তৈরি করবে না, ঠিক না? তখন সে হয়তো বা মিথিওনিন তৈরি করবে। তাহলে সিস্টিন যে প্রোটিনটা তৈরি করতো সেই প্রোটিনটার জায়গায় আপনি সিস্টিন বাদ দিয়ে যদি মিথিওনিন ইউজ করেন তাহলে প্রোটিনটা কি তার আগের মতো অ্যাক্টিভেট থাকবে? থাকবে না, অথবা ঠিকভাবে কাজ করতে পারবে না, অথবা এমনও হইতে পারে যে ওই প্রোটিনটা একেবারেই কি হয়ে যেতে পারে, ডিস্টর্টেড হয়ে যেতে পারে, ডিসফাংশনাল হয়ে যেতে পারে, ঠিক না? সো আপনি যদি জিনোমিক লেভেলে কোনো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সও চেঞ্জ করে দেন তাহলে এর ইফেক্ট কিন্তু অনেক বেশি হইতে পারে, আবার কমও হইতে পারে, আবার ইফেক্ট নাও হইতে পারে। সেগুলো আমি জেনেটিক্সে যখন আলোচনা করবো তখন আমি ধরে ধরে আলোচনা করবো, টেনশন করার কিছু নেই। তাহলে আমি যেটা বলতেছি যে জিনোমিক লেভেলে আপনি যদি কোনোভাবে মিউটেশন করে দিতে পারেন তাহলে কি হবে?
যদি প্রোটো অঙ্কোজিন গুলোকে আপনি মিউটেট করে দেন তখন তাকে আপনি প্রোটো অঙ্কোজিন বলতে পারবেন না, তখন আপনাকে বলতে হবে অঙ্কোজিন। কজ কি? কজ হচ্ছে প্রোটো অঙ্কোজিন যখন কাজ করে তখন সে কিন্তু কন্ট্রোল ফ্যাশনে কাজ করে, অর্থাৎ একটা সেল থেকে দুইটা, দুইটা সেল থেকে চারটা, এভাবে সে ডিভিশনটা করে। কিন্তু আপনি যদি কি প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিনে কনভার্ট করে ফেলেন তখন সে আর কন্ট্রোল উপায়ে কাজ করবে না, তখন সে আনরেগুলেটেড হয়ে যাবে। অর্থাৎ তার প্রোডাক্ট গুলা তখন আর এই খুব সুন্দর করে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে আর সেল ডিভিশন করবে না, বরং সে একটা থেকে 100টা, 100টা থেকে 10 লক্ষটা এভাবে করে কি করবে, সেল ডিভিশন করা শুরু করে দিবে। তাহলে আমি যেটা বলবো যে প্রোটো অঙ্কোজিন যদি মিউটেড হয়ে যায় তখন যে জিনটা তৈরি হয় তাকে বলা হয় অঙ্কোজিন। আর অঙ্কোজিনের যে প্রোডাক্ট গুলো তৈরি হয় সেই প্রোডাক্ট গুলো আমাদের সেল ডিভিশনটাকে আনকন্ট্রোল করে ফেলে। আমি কি বুঝতে পারছি একটু পর্যন্ত? একটু বলেন, কথা বলেন, কথা না জি বললে তো আমি হ্যাঁ ভাই জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। ভাই বুঝতে Okay, পারছি। এটাকে মাথায় রাখেন। এবার এই জন্য দেখবেন যে কোন কোন ক্যান্সারের পাশে লেখা থাকে প্রোটো অঙ্কোজিন বা অঙ্কোজিন প্লাস। একটা আপনি জানেন না, আমি দেখছেন কিনা, কিছু কিছু ক্যান্সারের কোড আছে, এই কোডের মধ্যে লেখা থাকে যে এটা হচ্ছে কি এভাবে বলা হয় যে ধরেন একটা আমি কথা বললাম যে P54 একটা জিন আছে, এই জিনটা কেমন ধরনের জিন, এটা টিউমার সাপ্রেসর জিন। এরকম করে অনেক সময় বলে যে হ্যাঁ এই যে ক্যান্সারটা হচ্ছে, এই ক্যান্সারটা কোন জিনের জন্য হচ্ছে। তো আপনাকে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, তাহলে প্রথমটা হচ্ছে প্রোটো অঙ্কোজিনের মিউটেশন। তাহলে প্রোটো অঙ্কোজিন যদি মিউটেট হয়ে যায় তখন তার সে আর কি থাকবে না, প্রোটো অঙ্কোজিন থাকবে না, হয়ে যাবে অঙ্কোজিন, মানে সে এখন আরো কি হয়ে গেল, উপরের দিকে উঠে গেল। এবং অঙ্কোজিনের যে প্রোডাক্ট আছে সে যখন ডিভিশন করবে সেলগুলোকে তখন সে আনকন্ট্রোল ফ্যাশনে করবে, তখন সেলুলার ডিভিশন হবে কি এক্সেসিভ ভাবে, এবং তখন সেলগুলোকে আর কন্ট্রোল করা যাবে না, তখন সেটা ক্যান্সারাস সেল হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি একটু? এটা হচ্ছে প্রথম কথা। এবার আমি ধরে নিচ্ছি প্রোটো অঙ্কোজিনে কোনো সমস্যা হয় না, সে নর্মালি আছে। সমস্যা যা সেটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিনের সমস্যা। আমি আগেই বলেছিলাম টিউমার সাপ্রেসর জিন নর্মাল একটা জিন, সে কি করে, সে টিউমার যাতে না হয় সেই ব্যবস্থা করে, অর্থাৎ সে সেল ডিভিশনটাকে অলওয়েজ কন্ট্রোল করে যাতে করে সেল ডিভিশনটা কোনো একটা সময়ের জন্য অফ থাকে। ঠিক আছে, ওকে কথা। এখন আপনি যদি কোনো কারণে এই টিউমার সাপ্রেসর জিনটাকে মিউটেট করে দেন তখন কি হবে? তখন সে কি আর এই মিস্টার প্রোটো অঙ্কোজিনটা যে ইফেক্টটা তাকে কি মানে ইনহিবিট করতে পারবে? আমি আগেই বলেছি এটা কিন্তু ব্যালেন্স। ও যদি উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু ও কিন্তু কি নিচে হয়ে গেল, তাও কিন্তু ক্যান্সার। আবার খেয়াল করে দেখেন, ও কি বললাম, ও নর্মাল, প্রোটো অঙ্কোজিনে কোনো সমস্যা হয় নাই। সমস্যা কোথায়? টিউমার সাপ্রেসর জিনের সমস্যা। টিউমার সাপ্রেসর জিনকে আপনি যদি মিউটেট করে দেন তাহলে কি হবে? তাহলে সে কিন্তু আর ডিভিশনটাকে কি করতে পারবে না, ইনহিবিট করতে পারবে না। তখন কি হবে, ডিভিশনটা আনকন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তখন আনকন্ট্রোলটা কিন্তু প্রোটো অঙ্কোজিনের জন্য হয় নাই, তখন আনকন্ট্রোলটা কার জন্য হয়েছে, টিউমার সাপ্রেসর জিনের জন্য হয়েছে। তখন কি হবে, টিউমার সাপ্রেসর জিনটা কি হবে, নিচের দিকে নেমে আসবে। তাহলে খেয়াল করে দেখেন, প্রোটো অঙ্কোজিন উপরের দিকে উঠলেও ক্যান্সার হবে, আবার টিউমার সাপ্রেসর জিন নিচের দিকে নামলেও কিন্তু কি হবে, ক্যান্সার হবে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি ভাইয়া। কথা কি বুঝছেন? ওকে, তাহলে আমরা বললাম প্রোটো অঙ্কোজিনকে মিউটেট করলে তার নাম হয়ে যায় অঙ্কোজিন, তখন সে কি করে, সেলুলার ডিভিশনটাকে এক্সেসিভ করে ফেলে। আবার টিউমার সাপ্রেসর জিনকে মিউটেট হ্যাঁ করলে ভাইয়া তখন বুঝি নাই, যেমন আরেকবার ভাই টিমার সাপ্রেসর জিন ওইটা ভালো বুঝি নাই, ওটা আরেকবার বুঝিয়ে দিন আচ্ছা, ভালো। টিউমার সাপ্রেসর জিনের কাজটা হচ্ছে মূলত সে কি করে, সে সেল ডিভিশনটাকে ইনহিবিট করে, বাধা প্রদান করে। ঠিক আছে, সেল ডিভিশনটা যাতে কন্ট্রোল থাকে সেই জন্য সে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করে, সেল ডিভিশনটাকে অফ করে রাখে। কিন্তু আপনি যদি টিউমার সাপ্রেসর জিনটাকেই মিউটেট করে দেন তাহলে তো সে আর কি করতে পারবে না, সে কিন্তু আর এই সেল ডিভিশনটাকে আটকাইতে পারবে না, সেল ডিভিশনটাকে ইনহিবিট করতে পারবে না। তখনও কিন্তু কি হবে, সেল ডিভিশনটা আনকন্ট্রোল হয়ে যাবে। তার অর্থ হচ্ছে আপনি আনকন্ট্রোল দুইটা উপায়ে করতে পারবেন, হয় প্রোটো অঙ্কোজিনকে মিউটেট করে করতে পারবেন, অথবা টিউমার সাপ্রেসর জিনকেও কিন্তু মিউটেট করেও কি করতে পারবেন, আপনি ক্যান্সার ফর্মেশন করতে পারবেন। তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনাকে একটা এমসিকিউ কোশ্চেন প্রায় আসে যে এই যে ক্যান্সারটা হচ্ছে এটা কোন জিনের জন্য হচ্ছে, এটা কি প্রোটো অঙ্কোজিনের জন্য হচ্ছে নাকি এটা টিউমার সাপ্রেসর জিনের জন্য হচ্ছে, হাবিজাবি কথা থাকে। অথবা অনেক সময় এমসিকিউ আসে যে একটা জিন দিয়ে বলে এই জিনটা কোন ধরনের জিন, এটা কি টিউমার সাপ্রেসর জিন, এটা কি প্রোটো অঙ্কোজিন, এটা একটু ব্লা ব্লা এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, সেটা মাথায় রাখার ট্রাই করি। এটা হচ্ছে প্রথম টপিকটা যেটা আমি বলে দিলাম। আর 2 নম্বর টপিকটা একটা নাম হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আমি এগুলো ডিটেইলসে আলোচনা করবো, জাস্ট একটু ক্লাসটা শুরু করার আগে আমি একটু ধারণা দিতে চাচ্ছি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম জিনিসটা কি। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে যে সিনড্রোমটা কোনো একটা নিউপ্লাজম মানে কোনো একটা ক্যান্সারের পাশাপাশি ঘটে থাকে। ওকে, তাহলে পাশাপাশি কেন ঘটে, নিশ্চয় কোনো কজ আছে, অবশ্যই কজ আছে। যখন কোনো একটা ক্যান্সার ফর্মেশন হয়, অর্থাৎ সেলগুলো যখন আনরেগুলেটেড হয়ে যায়, তখন তারা যে ধরনের প্রোডাক্ট গুলো তৈরি করে, যে প্রোটিন গুলো ফর্মেশন করে, যে এনজাইম গুলো ফর্মেশন করে,
সেই এনজাইম বা প্রোটিন ফর্মেশনটাও কি হয়ে যায়, আনরেগুলেটেড হয়ে যায়। অর্থাৎ তারা আগে যদি 10টা তৈরি করতো, এখন তারা আর 10টা তৈরি করবে না, তারা এখন লাখ লাখ তৈরি করবে। হ্যাঁ, কিন্তু আবার কি জানি এক্সেসিভ কোনো কিছুই ভালো না। ফলে কি হয়, এই যে এক্সেসিভ পরিমাণের হরমোন গুলো ফর্মেশন হয়, এক্সেসিভ পরিমাণ এনজাইম গুলো ফর্মেশন হয়, এগুলো আপনার বডির ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। কথা কি বুঝছেন? ভাইয়া এই বেলাটা একটু আবার যদি বলতেন। ও আচ্ছা, ইটস ওকে। আমি কি ফাস্ট বলতেছি? একটু আমাকে বলেন তো। না ভাই ঠিক আছে। ওকে ঠিক আছে। ক্লাসে পরে ভাইয়া জোরে বলছেন, কিছু বুঝি নাই, মাথার উপর দিকে গেছে। তো আমি চাচ্ছি না যে মাথার উপর দিকে যাক, মাথার মধ্যে দিয়ে যাওয়ার ট্রাই করি, ঠিক আছে? সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এই নামটা নিশ্চয়ই সবাই শুনছেন, শুনছেন তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? শুনছেন? ওকে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, দেখেন নামটাই হচ্ছে প্যারা মানে পাশাপাশি, ঠিক আছে? নিওপ্লাস্টিক সিনড্রোম মানে নিওপ্লাজমের পাশাপাশি যে সিনড্রোম গুলা কোন একটা ক্যান্সারের পাশাপাশি ঘটে। তাহলে এটা কেন ঘটতেছে? এর কজটা আসলে ক্যান্সার নিজেই। আমরা জানি ক্যান্সার মানে কি, সে তো কোনো সেলুলার থেকেই তৈরি হয়েছে না, কোনো সেল থেকেই তৈরি হয়েছে। এখন বিভিন্ন ধরনের সেল বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে? এখন কিছু কিছু সেল এমন কিছু প্রোডাক্ট তৈরি করে, যেমন সেটা হরমোন হইতে পারে। এখন নর্মালি সে ধরেন যখন সে রেগুলেট থাকতো, তখন সে প্রোডাক্ট তৈরি করতো 10টা, এবং সেগুলো ডিফারেন্ট টাইপস এর কাজ করতো এবং রেগুলেট অবস্থায় কাজ করতো। কিন্তু যখন সে আনকন্ট্রোল হয়ে যাবে, যখন সেলের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তখন তার তৈরিকৃত প্রোডাক্টের সংখ্যাও তো আগের মতো কম থাকবে না, কি হয়ে যাবে, বেড়ে যাবে না? তাহলে আগে সে তৈরি করতো 10টা হরমোন, 10 অণু হরমোন, এখন সে তৈরি করতেছে 100 কোটি হরমোন। তাহলে এখন এই যে হরমোনের এক্সেসিভনেস হয়ে গেছে, তারা কি আর আগের মতো কাজ করবে নাকি এক্সেসিভ উপায়ে কাজ করবে? এক্সেসিভ উপায়ে কাজ করবে। ফলে ওই এক্সেসিভ কাজ করার জন্যই যে নতুন করে সিনড্রোমটা ক্রিয়েট হচ্ছে, এই সিনড্রোমটাকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সব ক্যান্সারের জন্যই আপনি কিন্তু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পাবেন না। কিছু স্পেসিফিক ক্যান্সার আছে যাদের জন্য এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তো কোশ্চেন হচ্ছে কেন? কারণ তাহলে আপনাকে দেখতে হবে যে যে জায়গায় ক্যান্সার হচ্ছে ওই জায়গার সেলগুলা কি ধরনের প্রোডাক্ট তৈরি করে। ওই প্রোডাক্ট গুলো যদি অনেক বেশি এক্সেসিভ পরিমাণ হয়, ওই প্রোডাক্ট গুলো যদি অনেক ইম্পর্টেন্ট হয়, তখনই প্রবলেমটা হয়। কথার কথা, আমি জাস্ট আমাকে একটা এক্সাম্পল দিই। কথার কথা, ধরেন আপনার একটা প্যানক্রিয়াসের মধ্যে কোনো ক্যান্সার হয়েছে। এখন আমরা জানি প্যানক্রিয়াসের দুইটা পোর্শন, একটা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন। আমরা কিন্তু তাহলে স্টোমাক কার্সিনোমা জানি, আমি একটু আবিজাবি কথা আলোচনা করি, ঠিক আছে? তারপর যাচ্ছি ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে? বলে নেন একটু কষ্ট করে। হ্যাঁ, ওকে। যেমন আমি যদি বলি প্যানক্রিয়াটিক কার্সিনোমা, ওকে, প্যানক্রিয়াটিক কার্সিনোমা হলে কি হয়? প্যানক্রিয়াটিক কার্সিনোমা আমরা জানি প্যানক্রিয়াসের দুইটা পোর্শন আছে, এক্সোক্রাইন পোর্শন, এন্ডোক্রাইন পোর্শন। এবং আমরা জানি যে এন্ডোক্রাইন পোর্শনটা আকারে ছোট হলেও এর ইফেক্টিভনেসটা অনেক বেশি। হ্যাঁ, সে অনেক ধরনের হরমোন তৈরি করে, রাইট? এখন কথার কথা, এমন একটা ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের কারণে প্যানক্রিয়াস এমন একটা ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের কারণে এক্সেসিভ পরিমাণে গ্লুকাগন ফর্মেশন হচ্ছে। এখন আমরা জানি গ্লুকাগনের ইফেক্ট আমাদের বডিতে অনেক বেশি, ঠিক না? সে ডিফারেন্ট জায়গায় কাজ করে, সে লিভারে কাজ করে, সে মাসেলে কাজ করে। তখন কি হবে? গ্লুকাগন কি করে বলেন তো? ব্লাড গ্লুকোজ বলেন গ্লুকাগন কি করে? আপনারা কথা বলেন না কেন? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়, কারণ সে কি করে, গ্লাইকোজেনটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে। এক্সেসিভ পরিমাণ গ্লুকোজ তখন ব্লাডে চলে আসে, তখন কি কন্ডিশন ক্রিয়েট হয় বলেন? হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া তো ওকে, কিন্তু কোন কন্ডিশনটা ক্রিয়েট হয়? কন্ডিশনটার নাম বলেন। ডায়াবেটিস হয়, ডায়াবেটিস মেলাইটাস হয়, ঠিক না? আচ্ছা, তাহলে আপনি খেয়াল করেন কার্সিনোমা হচ্ছে প্যানক্রিয়াসে, কিন্তু তার সংলগ্ন আপনি একটা সম্পর্ক কি সমস্যা পাচ্ছেন পেশেন্টের? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস। একটা পেশেন্ট আপনার কাছে এসে বললো যে তার ইদানিং অনেক বেশি দুর্বল লাগে, অনেক মাথা ঘুরায়, শুকায় যাচ্ছে। আপনি দেখেন সাইন সিমটম, শুকায় যাচ্ছে এবং অনেক বেশি পানি পিপাসা লাগে, অনেক বেশি প্রস্রাব হয়। তো সিম্পল একদম কমন সাইন সিমটম এগুলো না? পলিপেপসিয়া, পলিডিপসিয়া যেটাকে বলি। তারপর হচ্ছে আপনার কি পলিফেজিয়া, অনেক বেশি ক্ষুধা লাগে। তারপর কি অনেক বেশি প্রস্রাব হয়, পলি ইউরিন হয়। তাহলে সব সিমটম গুলো কার সঙ্গে মিলে যায়? ডায়াবেটিস সঙ্গে মিলে যায়। তাহলে আপনি পেশেন্টটাকে ডায়াগনোসিস করলেন কি? ডায়াবেটিস, ঠিক না? এখন আপনি দেখলেন এই পেশেন্টের বয়স 40, এর লাইফে কোনোদিন অনেক ডায়াবেটিস হয় নাই, হঠাৎ করে সে এসে বলতেছে তার ডায়াবেটিস। তাহলে আপনার মনে কি এখন সন্দেহ যারা উদ্রেক হয় নাই যে এই পেশেন্টটার এত বছরে কোনো কারণে ডায়াবেটিসের কোন রকমের সাইন সিমটম ছিল না, হঠাৎ করে সে এত বছর পরে এসে বলতেছে যে হঠাৎ করে তার এই সিমটম ক্রিয়েট হচ্ছে, তার অর্থ হচ্ছে তার ডায়াবেটিসটা হঠাৎ করে ক্রিয়েট হচ্ছে। এটা কোনো লং টাইম ইফেক্ট না, হঠাৎ করে ক্রিয়েট হচ্ছে, এটা ঠিক তো?
তার অর্থ হচ্ছে হঠাৎ করে তার গ্লুকাগন লেভেল বেড়ে গেছে, হঠাৎ করে তার হাইপারগ্লাইসেমিয়া হয়েছে এবং সে ডায়াবেটিস মেলাইটাসের সাইন সিম্পটম শো করতেছে। তখন আপনাকে মাথায় আনতে হবে হয়তোবা এই পেশেন্টের অন্য কোনো সমস্যা আছে যার কারণে গ্লুকাগন লেভেল বেড়ে গেছে। তখন আপনি যখন ইনভেস্টিগেশন করবেন আপনি চোখটা কোন দিকে রাখবেন? কোন দিকে রাখবেন? প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসের দিকে। কারণ আপনাকে তখন একটা ইআরসিপি করতে হবে অথবা এমআরসিপি করতে হবে অথবা একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, অবশ্যই হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড করতে হবে। কেন করবেন? করে আপনি কি দেখা ট্রাই করবেন যে তার আসলে যে প্যানক্রিয়াসটা নরমাল ইনটেক আছে কিনা। হ্যাঁ, তখন আপনি হয়তো বা পাইতে পারেন যে প্যানক্রিয়াসের মধ্যে একটা কার্সিনোমা আছে। তখন আপনি বুঝে যাবেন ইয়েস ইট ইজ দ্য কজ অফ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ওকে, যে কারণ জি বলেন। ভাইয়া ক্যান্সার তো আমরা জানি যে একটু সময় লাগে, ক্রনিক প্রসেসেও হতে পারে। ও আচ্ছা, এটা তো ভাইয়া তাড়াতাড়ি হবে না, সেই জন্য হচ্ছে ডায়াবেটিসের আমরা সিমটম গুলো হচ্ছে আর্লি পাবো, তাই তো ভাইয়া? সে হঠাৎ করে সিমটমটা নিয়ে আসবে। ইয়েস এক্স, তার ডায়াবেটিস ছিল, প্রস্রাব আসতে আগে আগে হইতো, ধরো আগে সে 4 দিন করতো, এরপর আস্তে আস্তে 5 মানে একদিনে ধরেন 3 বার করতো, তারপর আরেকটু সময় গেছে 1 মাস পরে সে 4 বার করতো, এরপর সময় মাসের তখন সে 10 বার করতো। 4 বার পর্যন্ত সে কিন্তু আপনার কাছে আসে নাই। সে যখন 10 বার প্রস্রাব হচ্ছে তখন সে মনে করছে আরে আমার প্রস্রাব এত বেশি হচ্ছে কেন। কথা কি বুঝছেন? তার ডায়াবেটিসটা শুরু হয়েছিল অনেকদিন ধরে, কিন্তু সে এই সাইন সিমটম গুলো শো করে নাই। সে আলটিমেটলি সাইন সিমটম তখনই শো করতেছে যখন অনেক সিভিয়ারলি আসছে, তখন সে আপনার কাছে প্রবলেমটা নিয়ে আসছে যে আসলে আমার এই প্রবলেম গুলো হচ্ছে। কথা বুঝছেন? কিন্তু ক্যান্সারটা তো আপনার অনেকদিন ধরে হচ্ছিল, ঠিক না? 3 বা 4 মাস কিন্তু ক্রস হয়ে গেছে, ডায়াবেটিস অনেক আগে থেকে শুরু হয়েছে। আর ক্যান্সার সেল তো আস্তে আস্তে করে বড় হয়, বা নির্দিষ্ট টাইম লাগে, এমন তো হবে না যে 5-6 দিনের মধ্যে ঠুস করে ক্যান্সার সেল বড় হয়ে যাবে বা অনেকগুলো ক্যান্সার সেল হয়ে যাবে, তা না, এটা নির্দিষ্ট ডিউরেশন তো লাগবে, ঠিক না? এটি হচ্ছে কাহিনী। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আপনাকে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম নিয়ে কি করবেন আসলে? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, সো আমি কিন্তু আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যখন কোন একটা পেশেন্টকে ডায়াগনোসিস করবেন, আমি ক্লিনিক্যাল বিষয় বলতেছি আপনাকে, আপনি অলওয়েজ পেশেন্টটা একটা ছোটখাটো সিমটম নিয়ে আসলেই যে আপনি তাকে তাড়াই দিবেন যে হাসিয়ে কি নিয়ে আসছো বেটা, এগুলো কোনো ব্যাপার নাকি। একটা প্রশ্ন। হ্যাঁ, জি বলেন। আচ্ছা, বলছি যে এখানে ক্যান্সার তো হচ্ছে একটা দীর্ঘস্থায়ী মানে প্রসেস, তাহলে সেক্ষেত্রে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এটাও কি মানে ক্রনিক কেস? ক্যান্সার তো দীর্ঘস্থায়ী হয় না, ক্যান্সার খুব তাড়াতাড়ি হয়। নরমালি ক্যান্সারের ডিউরেশন 2 থেকে 3 মান্থের মধ্যেই ক্যান্সার হয়ে যায়। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ক্যান্সারটা, হ্যাঁ বলছি ভাই, ক্যান্সারটা যখন শুরু হবে তখন শুরু থেকেই তো সে এত বড় হয়ে যাবে না। একটা কথার কথা, একটা আপনার স্মল ইন্টেস্টাইন একটা ক্যান্সার হচ্ছে, তার মানে এটা না যে আপনার প্রথম 10 দিনের মধ্যেই ক্যান্সারটা আকৃতি এত বড় হয়ে যাবে, তা তো হবে না, টাইম তো লাগবে। যখন সে ছোট ছিল তখন তার ইফেক্ট নিশ্চয়ই অনেক বেশি হবে না। তখন তার ইফেক্টটা কম হবে, তখন তার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের সাইন সিমটম গুলো কম থাকবে, সেটাকে আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। বাট যখন সে ইফেক্টিভনেসটা অনেক বেশি নিয়ে আসবে, অনেক বেশি সাইন সিমটম শো করবে, তখন পেশেন্ট আপনার কাছে আসবে যে হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছে এবং সেটা খুব সিভিয়ার রাখা হচ্ছে, তখন আপনি থিঙ্ক করবেন। অর্থাৎ আমি বুঝতে পারছি, এটি হচ্ছে কাহিনীটা। আমি বুঝতে পারছি যে আপনি ক্লিনিক্যাল কন্ডিশনে যখন আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি অবশ্যই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের সাইন সিমটম গুলো মনে রাখার ট্রাই করবেন এবং খেয়াল করে দেখবেন খুব বেশি সাইন সিমটম নাই, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের সাইন সিমটম খুবই কম। কারণ আমি আগেই বলেছি সকল টিউমার বা সকল ক্যান্সার কিন্তু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সাইন শো করে না। সেটা নির্ভর করে ওই ক্যান্সারটা কোন সেলটাকে ধরছে, কোন সেলটার মধ্যে প্রবলেম হয়েছে। সেটা যদি প্যানক্রিয়াস হয় তাহলে প্রবলেম হইতে পারে, হ্যাঁ সেটা যদি লিভার সেল হয় তাহলে প্রবলেম হইতে পারে, সেটা যদি স্টোমাক হয় তাহলে প্রবলেম হইতে পারে, কিছু স্পেসিফিক জায়গা বা যদি সেটা লাং হয় তাহলে প্রবলেম হইতে পারে, কিছু স্পেসিফিক লোকেশন থেকে কিন্তু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা প্রোডাকশন হয়। সো আপনাকে আমি দুইটা কথা বললাম, একটা হচ্ছে জিনোমিক লেভেলের বিষয়টা আপনি অবশ্যই মনে রাখবেন, যেটা কি টিউমার সাপ্রেসর জিনের জন্য হচ্ছে নাকি প্রোটনকোজিনের জন্য হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি একটা পেশেন্ট যখনই আপনার কাছে আসবে আপনি তাকে মানে খুব ভালোভাবে ডায়াগনোসিস করার ট্রাই করবেন, সে ডায়াবেটিস নিয়ে আসুক আর যা নিয়ে আসুক, আপনি তাকে শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট হিসেবে তারাই দিবেন না। ক্লিয়ার? ওকে ভাইয়া আমি কি বুঝতে পারছি? জি বলেন। ভাইয়া প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে কি প্রথম থেকেই মানে সেল ডিভিশনটা অনেক বেশি থাকবে, মানে ক্যান্সার? প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা তো ক্যান্সারের সেলের জন্য হয়, এটা তো একটা ইফেক্ট, রাইট? এটা তো আর কোন সেল ডিভিশনের জন্য একটা ইফেক্ট হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। যখন ডিভিশনটা হাইলি এক্সেসিভ হয়ে যাবে তখন আপনি সাইন সিমটম গুলো পাবেন। বুঝছেন কথাটা? যখন একটু অ্যাডভান্স স্টেজে আসবে, স্টেজের কাছাকাছি পাওয়া যাবে, ইন্ডি স্টেজ। হ্যাঁ মানে ক্যান্সার গুলা মোটামুটি একটু হাইলি, মানে একদম প্রাথমিক অবস্থায় পাবেন না, একটু বাড়তে হবে, একটু হাই হতে হবে, একদম মানে একদম আর্লি স্টেজে হয়তো নাও পাইতে পারেন, আবার পাইতেও পারেন। বুঝেন এই কথাটা? সেটা আপনার নির্ভর করবে কোন সেলটাকে সে আপনার এফেক্ট হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন তাহলে আমি শুরু করি কার্সিনোমা স্টোমাক, ঠিক আছে?
প্লিজ আমি আবার বলতেছি কার্সিনোমা স্টোমাক সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কিছু না বুঝছেন আপনি ক্লাসের পরে আমাকে কোশ্চেন করতে পারবেন, ক্লাসের মধ্যে তো পারতেছি। এটা হচ্ছে বিষয়। আর এটা ক্লাসটা শুরু করার আগে আমি একটা বিষয় বলে নিচ্ছি, আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে আমি কিন্তু এই ক্লাসটা মানে আপনাদের ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু গ্রুপটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া এতবার কষ্ট করে কেন আমরা ইন্টারেস্টেড লিখবো, কেন এতবার আমাদেরকে কষ্ট করে মানে অ্যাড করবেন। যেহেতু এটা ফ্রি ক্লাস, আমি আপনাদেরকে নিয়ে শুধু ক্লাসটা করতে পারতেছি না, আমাকে তো সবাইকে একটা মানে চান্স দিতে হবে। আর যেহেতু গ্রুপটা ছোট, আমি এটা দিয়ে গ্রুপে মানুষ বানানোর একটা ট্রাই করি, ঠিক না? তো এটার জন্য আমি আসলে গ্রুপটা ডিলিট করে দিই, ঠিক আছে? তো অনেকে আবার আমাকে ডিলিট করার পর কোশ্চেন করেন যে আমাকে কেন বের করে দিলেন, আমি কি করছি? তো আমি কাউকে বের করে দিই, গ্রুপটা হোললি ডিলিট থাকে, ঠিক আছে? গ্রুপ ডিলিট করা যায় না, গ্রুপ ডিলিট করতে হলে সবাইকে কি করতে হয়, রিমুভ করতে হয়, দেন সবার লাস্টে গিয়ে আমি নিজে লেফট নিই, ঠিক আছে? সো এখানে কাউকে কিন্তু বলে দিবেন আমি কিন্তু কাউকে রিমুভ করতেছি না, সো আমার বড় কষ্ট পায় না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি শুরু করি কার্সিনোমা স্টোমাকটা। আচ্ছা, এখন আমরা আগেই বললাম ক্যান্সার মানে হচ্ছে ম্যালিগন্যান্ট একটা কন্ডিশন যেখানে ক্যান্সারের সেল থাকবে। ওকে, আচ্ছা, এখন কার্সিনোমা স্টোমাকটা আপনি 4 রকম পেতে পারেন। 4 ধরনের কার্সিনোমা স্টোমাক আপনি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে পেতে পারেন। সবাইকে লিখতেছেন? খাতা কলম আছে সবার কাছে? জি ভাই। খাতা কলম? জি ভাই আছে। 4 ধরনের ক্যান্সার আপনি পেতে পারেন। প্রথমটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, এটার পাশে একটা স্টার মার্ক দেন। আমি কিন্তু থিওরিটিক্যাল আলোচনা করবো আজকে, কারণ ক্যান্সার কার্সিনোমা ইচ এন্ড এভরি টপিক ইম্পর্টেন্ট, সো থিওরিটিক্যাল আলোচনা করতে হবে। ওকে, প্রথম টপিক হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, পাশে একটা স্টার মার্ক দেন। তার অর্থ হচ্ছে অধিকাংশ কার্সিনোমা স্টোমাক সবই কি হয়, অ্যাডিনোকার্সিনোমা। ভাই লিখতেছি। ডিটেইলসে যাব, লিখতেছেন? হ্যাঁ, ওকে। 2 নম্বর হচ্ছে লিম্ফোমা। 2 নম্বর হচ্ছে লিম্ফোমা, আমি আলোচনা করবো, টেনশন কিছু নাই। 3 নম্বর হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম বা কার্সিনয়েড টিউমার, লেখেন, সিনড্রোম লিখেন না, কার্সিনয়েড টিউমার, কার্সিনয়েড টিউমার। আমি চোখে দিতেছি না। হ্যাঁ, ওকে, লিখছেন কার্সিনয়েড টিউমার? জি ভাই। হ্যাঁ, 4 নম্বর লেখেন লিওমায়োসার্কোমা। লিওমায়োসার্কোমা। আমাকে একজন, যে কোনো একজন নিজ দায়িত্বে বলেন ক্যান্সার আর সার্কোমার পার্থক্যটা কি, দ্রুত বলেন। আচ্ছা, একটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু অরিজিন। ইয়েস, তাহলে আমরা বলি কার্সিনোমা ক্যান্সার মানে হচ্ছে এপিথেলিয়াল সেল অরিজিন, রাইট? এপিথেলিয়াল সেল অরিজিন অথবা হ্যালো, হ্যাঁ, ক্যান্সার হচ্ছে এপিথেলিয়াল অরিজিন আর আপনার সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যু অরিজিন। এটা মাথায় রাখার ট্রাই করেন, ঠিক আছে? আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না এখন। তাহলে আমি বললাম 4 ধরনের কার্সিনোমা আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে পেতে পারেন। একটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, একটা হচ্ছে আপনার লিম্ফোমা, একটা হচ্ছে কার্সিনয়েড টিউমার, আর এটা হচ্ছে লিওমায়োসার্কোমা, ঠিক আছে? এই 4টা মনে রাখেন। এখন আসেন অ্যাডিনো। আমি অলওয়েজ বলি অ্যাডিনো ওয়ার্ডটা অর্থই হচ্ছে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। অ্যাডিনো অর্থ কি, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। তার অর্থ হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা এইটা এমন একটা কার্সিনোমা যেটার অরিজিনটা হয় কোত্থেকে, গ্ল্যান্ড সেল থেকে, ঠিক না? গ্ল্যান্ড সেল থেকে যদি কোনো ক্যান্সার অরিজিনেট করে, এই ধরনের ক্যান্সার গুলার অপর নামই হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আগেই জানি যে আমাদের টিউমারের স্টোমাকের লাইনটা হচ্ছে কি, কলামনার এপিথেলিয়াল, ঠিক তো? কলামনার এপিথেলিয়াল, তার অর্থ হচ্ছে কলামনার গ্ল্যান্ডুলার সেল থেকে যদি কোনো কার্সিনোমা অরিজিনেট করে, তখন এই কার্সিনোমাটাকে আমরা বলবো অ্যাডিনোকার্সিনোমা অফ দা স্টোমাক। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। 2 নম্বর হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা মানে হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা আমাদের কোত্থেকে অরিজিন করে, লিম্ফোসাইট থেকে অরিজিন করে। ওকে, আপনি মনে রাখবেন একটা জিনিস অবশ্যই, যে লিম্ফোমা আর লিউকেমিয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি জাস্ট আপনি এটা মনে রাখবেন যে লিম্ফোমা আর লিউকেমিয়া এদের ডিফারেন্স হচ্ছে, লিম্ফোমা হচ্ছে বাটার আর লিউকেমিয়া হচ্ছে মিল্ক। সিম্পল, আর কিছু মনে রাখার দরকার নাই। তার অর্থ হচ্ছে যদি সেলগুলা একসঙ্গে জড়াজড়ি করে থাকে, একই সঙ্গে কোন একটা লোকেশনের মধ্যেই কনফাইন্ড হয়ে থাকে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলবো কি, বলবো লিম্ফোমা। ওকে, ক্লিয়ার? আর যদি এটা স্প্রেড হয়ে যায় কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, তখন একে বলবো আমরা লিউকেমিয়া। সিম্পল কথা, আনসার শেষ। সো লিম্ফোমা হচ্ছে কনফাইন্ড অ্যাগ্রিগেটেড, ওকে, ক্যান্সার, আর লিউকেমিয়া হচ্ছে স্প্রেডিং ক্যান্সার, যেটা স্প্রেড করে কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। কিন্তু সাইন সিম্পটম মোটামুটি সবগুলা দুইটা ক্ষেত্রে কি হয়, সেম হয়। ক্লিয়ার? আচ্ছা, লিম্ফোমার ক্ষেত্রে কিছু এক্সট্রা সাইন সিম্পটম পাওয়া যায়, যেমন পালপেবল লিম্ফ নোড পাওয়া যায়, যেটা লিউকেমিয়ার ক্ষেত্রে কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যেতে নাও পারে। ক্লিয়ার?
এবং মনে রাখবেন এরা ইন্টারচেঞ্জেবল। ইন্টারচেঞ্জেবল মানে কি? হ্যাঁ, লাস্টের লাইনটা একটু কি বলেন? কোন লাইনটা আপু? ভাইয়া লিউকেমিয়ার স্প্লিট বাই ব্লাড, হ্যাঁ, লিউকেমিয়া ব্লাডের মাধ্যমে স্প্রেড বাই ব্লাড, ব্লাডের মাধ্যমে স্প্রেড করে এবং এটা স্প্রেডিং, এটা কোনো জায়গায় কনফাইন্ড হয়ে থাকে না, এটা স্প্রেড করে চারপাশে মানে পুরো ব্লাডের মধ্যে ঘুরে বেড়াবে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিউকেমিয়া, ঠিক আছে? তাহলে আমি বললাম একটা হচ্ছে লিম্ফোমা, এটা হচ্ছে কি লিউকেমিয়া, এটা মাথায় রাখছে? এখন আপনি মনে রাখবেন এটা ইন্টারচেঞ্জেবল। ইন্টারচেঞ্জেবল মানে হচ্ছে লিম্ফোমা থেকে লিউকেমিয়া পসিবল, আবার লিউকেমিয়া থেকে লিম্ফোমা পসিবল। তার অর্থ হচ্ছে শুরু ছিল লিম্ফোমা হিসেবে, হঠাৎ করে সেলগুলো আস্তে করে কি করছে, ব্লাড সার্কুলেশনে চলে আসছে, তখন ছিল লিম্ফোমা, হয়ে গেছে কি লিউকেমিয়া, ঠিক আছে? আবার শুরু হয়েছিল লিউকেমিয়া হিসেবে, কিন্তু হঠাৎ করে এই সেলগুলা কি করছে, কোন একটা লিম্ফ নোডের মধ্যে গিয়ে কনফাইন্ড হয়ে গেছে, তখন আমরা কি বলবো, ইট ইজ দ্য কেস অফ কি স্টার্টিং ছিল লিউকেমিয়া, হয়ে গেছে কি লিম্ফোমা। সো আমি এগুলো যখন আমি হেমাটোলজিতে আলোচনা করব, আমি আপনাকে ডিটেইলসে বুঝাবো, একদম মজা এবং খুব ইজি। আর অ্যানিমিয়া নিয়ে আমাকে একজন কোর্সে বলছিল যে ভাই আমাকে অ্যানিমিয়া গুলা মানে সাইন সিম্পটম গুলো খুব ডিফারেন্সিয়েট, অ্যানিমিয়া সবচেয়ে ইজি বিষয়, সাইন সিম্পটম গুলো ডিসটিংগুইশ করা খুবই ইজি। আমি এটা নিয়ে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আশা করতেছি। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারছি? মনে রাখবেন এই চারটা ক্যান্সার চারটাই খুবই খারাপ, চারটার প্রগনোসিসই খুব খারাপ। ওকে, এই 4 ক্যান্সারের চারটার প্রগনোসিসই কি খুবই ব্যাড। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষগুলো কি হয়, মারা যায় যদি না আর্লি স্টেজে আপনি ডায়াগনোসিস করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আমি পরে আসতেছি। এখন আসেন, যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি বলি যে একটা কোন একটা কার্সিনোমা ফর্মেশন হয়েছে স্টোমাকের মধ্যে, কোন জায়গায় কার্সিনোমা ফর্মেশনের হার সবচেয়ে বেশি, তার আনসার হচ্ছে কার্ডিয়া। এটা লিখে ফেলেন, এমসিকিউ আসলে একবার, কার্ডিয়া। যে স্টোমাক কার্সিনোমা সবচেয়ে বেশি যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট। ওকে, কার্ডিয়াতে কার্সিনোমা পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ক্লিয়ার? একটু মনে রাখবে। এখন আসেন, আচ্ছা এগুলো আলোচনা করার দরকার, আগে ক্লাসে আমি সব আলোচনা করছি, তো এখন আলোচনা করি। এখন আসেন, এই যে আপনার অ্যাডিনোকার, আমরা এখন হেডলাইন দেন অ্যাডিনোকার্সিনোমা। দেখছেন? জি ভাই। আচ্ছা, অ্যাডিনোকার্সিনোমা আমি আগে বললাম যেটা হচ্ছে গ্যাস্ট্রিক কালামনার এপিথেলিয়াল সেল থেকে অরিজিন করে, ঠিক আছে? সিম্পল হিসাব। এখন আপনি অ্যাডিনোকার্সিনোমার সেলগুলোকে যদি দেখেন হিস্টোলজিক্যালি, তাহলে আপনি এখান থেকে দুই ধরনের সেলকে আইডেন্টিফাই করতে পারবেন। একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর একটা হচ্ছে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। আমি আগের ক্লাসে বলছিলাম যে ওয়েল ডিফারেন্সিয়েটেড আর পুয়ারলি ডিফারেন্সিয়েটেড এর মধ্যে পার্থক্যটা কোথায়। ওয়েল ডিফারেন্সিয়েট মানে হচ্ছে যে একটা কলামনার সেল নরমালি যেমন থাকে, ক্যান্সার হওয়ার পরেও আপনি যদি এটাকে দেখেন আপনি একে চিনতে পারবেন। তার অর্থ হচ্ছে ক্যান্সার হওয়ার পরেও এই সেলটার আকার আকৃতিগতভাবে খুব বেশি চেঞ্জ হয় নাই, এটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। মানে এর স্ট্রাকচারটা ক্যান্সার হওয়ার আগে যেমন ছিল, ক্যান্সার হওয়ার পরেও চেঞ্জ হওয়ার পরেও তার মধ্যে খুব বেশি কি আসে নাই, চেঞ্জ আসে নাই, এটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড। আর যদি এমন হয় ছিল আগে যেমন, কিন্তু ক্যান্সার হওয়ার পরে সেলুলার স্ট্রাকচার টোটালি ডিস্টর্টেড হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আপনি আর ডিস্টিংগুইশ করতে পারতেছেন না যে এটাকে আসলে ওই সেল কিনা, তখন আপনি কি বলবেন, আনডিফারেন্সিয়েটেড। অর্থাৎ এটাকে এখন আর ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। ক্লিয়ার? ঠিক একইভাবে আপনি যখন ক্যান্সার স্পেশালি অ্যাডিনোকার্সিনোমার সেলগুলোকে দেখবেন, আজান দিচ্ছে ওকে, আচ্ছা বলি সমস্যা নেই, যখন আপনি ক্যান্সারের সেলগুলো দিকে দেখবেন তখন আপনি দুই ধরনের সেলগুলোকে ডায়াগনোসিস করতে পারবেন, একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড আর একটা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড। এই যে ডিফারেন্সিয়েট হচ্ছে সেটার উপর নির্ভর করে অ্যাডিনোকার্সিনোমাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি কি একটু বলতে বুঝতে পারছি? জি ওকে, একটু আমি আজানটা শেষ হোক, আসলে আজানটা শেষ হোক। আচ্ছা আজানটা শেষ হোক বলতেছেন, আপনারা একটু পানি জানি খেয়ে নেন। ডেভিসনে কিছুই নাই, এই চ্যাপ্টারটা নিয়ে একেবারে আমি বুঝলাম না, এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডেভিসনে কোনো আলোচনা করাই হয় নাই।
আচ্ছা, বলতেছি ভাই। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কইছিলাম, আমরা বললাম যে আপনি সেলটা কি পরিমাণ ডিফারেন্সিয়েট হয়েছে তার উপর নির্ভর করে আপনি দুই ধরনের সেল পাই, দুই ধরনের ক্যান্সার পেতে পারেন। একটা হচ্ছে ইনটেস্টিনাল টাইপ, আর একটাকে বলা হয় ডিফিউজ টাইপ। ওকে, যদি আপনি পান সেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ বুঝতে পারতেছেন যে হ্যাঁ ক্যান্সার হয়েছে কিন্তু তবুও সেলের স্ট্রাকচারগত ভাবে তেমন কোনো চেঞ্জ হয় নাই, তখন আপনি এই ক্যারেক্টারটাকে বলবেন ইনটেস্টিনাল টাইপ। ওকে, বুঝতে পারছি? জি জি ভাই। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, আপনার কথা না বললে আমি বুঝি না যে আপনারা কি শুনতেছেন নাকি আমি বলতেছি কি বলতেছি। ওকে, একটু কথা বলেন। হ্যাঁ, আর জি দুই ভাই, নম্বর হচ্ছে আপনি যদি দেখেন যে সেলটার, হ্যাঁ যদি দেখেন যে সেলটার স্ট্রাকচারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, একেবারে ডিস্টর্টেড হয়ে গেছে, নিউক্লিয়াস গুলো কি হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে গেছে, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড অথবা আনডিফারেন্সিয়েটেড। তখন আপনি যে ক্যারেক্টারকে দিয়ে চিহ্নিত করবেন তাকে বলা হয় ডিফিউজ টাইপ। কি টাইপ? ডিফিউজ টাইপ। কি টাইপ বলেন? ডিফিউজ টাইপ। এখন আমরা পড়বো ইনটেস্টিনাল টাইপটা কেন হয়। ওকে, ইনটেস্টিনাল টাইপটা মূলত হয় এইচ পাইলোরির জন্য। কিসের জন্য? এইচ পাইলোরির জন্য। কারণ এইচ পাইলোরি আমি বলেছিলাম যে এর একটা বাজে অভ্যাস হচ্ছে, সে নরমালি অনেক ধরনের জিনিস সিক্রেট করে এবং সে জিনোমিক লেভেলেও কি করতে পারে, মিউটেশন ঘটাতে পারে। মনে আছে কি মনে নাই? বলছিলাম যে সে ব্যাবে সিক্রেশন করে, সে ইউরিয়াস নামক এনজাইম সিক্রেশন করে, এবং আমি বলেছিলাম সে দুইটা ফ্যাক্টর সিক্রেশন করে, একটা হচ্ছে ক্যাগ এ আর এটা হচ্ছে ব্যাব এ। ঠিক আছে, সো ক্যাগ এ এই যে সিক্রেশনটা আছে সে কি করে, জিনোমিক লেভেলে কি করতে পারে, চেঞ্জ ঘটাতে পারে। এই জিনোমিক লেভেলে চেঞ্জ ঘটানোর কারণেই অনেক সময় কি হয়, স্টোমাকের মধ্যে অ্যাডিনোকার্সিনোমা হয়, এবং তখন আপনি একে ডিস্টিংগুইশ করতে পারবেন যে এই সেলটা ক্যান্সার হওয়ার পরেও দেখতে কিসের মতো, স্টোমাকের নরমাল সেলের মতোই দেখাচ্ছে। ওকে, তখন আপনি বলবেন যে এটা হচ্ছে ইন্টেস্টিনাল টাইপ। তার অর্থ হচ্ছে এইচ পাইলোরি মূলত কি করে, এইচ ইন্টেস্টিনাল টাইপের জন্য দায়ী। ঠিক আছে, তাহলে এইচ পাইলোরি অ্যাটাক করলে সেলের সেলুলার স্ট্রাকচারে খুব বেশি এটা চেঞ্জ হয় না, কিন্তু জিনোমিক লেভেলে কি হয়, চেঞ্জ ঘটে। ক্লিয়ার? এটা কি বুঝছি কি বুঝে নেই? ওকে, আর দুই নম্বর হচ্ছে যে ক্রনিক কোনো প্রসেস, ক্রনিক কোনো ইনফ্লামেশন যদি ঘটে, যাকে আমরা বলি ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ওকে, যে কোনো কারণে ক্রনিক যদি কোনো কন্ডিশন ঘটে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস ঘটে, তখনও কি হতে পারে, ইন্টেস্টিনাল টাইপ হতে পারে। তাই আমরা বলেছিলাম ক্রনিক কন্ডিশনের সমস্যা হচ্ছে এটাই, যেখানে অ্যাটাক হয়, ড্যামেজ হয়, আবার রিপেয়ার হয়, আবার ড্যামেজ হয়, আবার রিপেয়ার হয়। সো ড্যামেজ এবং রিপেয়ার এটা সাইমালটেনিয়াসলি কন্টিনিউ করতে থাকে। এই জন্য আপনি সেলুলার স্ট্রাকচারের মধ্যে খুব বেশি চেঞ্জ পাবেন না। ক্লিয়ার? তাহলে আমরা বলতেছি মূলত ইন্টেস্টিনাল টাইপের কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচ পাইলোরি হচ্ছে প্রধান কারণ, আর দুই নাম্বারটা হচ্ছে কোথায় পেতে পারি, ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কারণে যে ক্যান্সার গুলো হয় সেখানেও আমরা ইন্টেস্টিনাল টাইপটা পেতে পারি। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন? ওকে, ক্লিয়ার? ভাইয়া একটা কোশ্চেন ছিল, মানে এটার সাথে রিলেটেড না, যে মানে কার্সিনোমা কার্ডিয়াতে কেন হয় এটা যদি একটু পরে বলতেন।
আচ্ছা আমি বলবো সমস্যা নাই। আমি টপিকে শেষ করে বলতেছি যে কেন কার্ডিওতে হয়। স্পেসিফিক খুব বেশি রিজন নাই, অল্প দুটো রিজন আছে বলতে ইচ্ছে করে। এই পর্যন্ত কেউ বোঝেন না কি বুঝছেন না বলেন। এন্ডোস্কোপি করা হলে, এন্ডোস্কোপি যদি করি তাহলে আমি ম্যালিগন্যান্ট আলসারের মানে যেই ফিচার্সটা পাওয়া উচিত সেলের, ওটা পাবো না গ্যাস্ট্রাইটিসের বা ইন্টেস্টাইনাল। এন্ডোস্কোপি করলে তো আর সেলুলার স্ট্রাকচার বোঝা যায় না। এন্ডোস্কোপি করলে আপনি সেলের লেভেল বুঝতে পারবেন। একটা জিনিস হচ্ছে এই লেভেলে ছিল, হ্যাঁ এখন ক্যান্সার হলে তো সে আর এই লেভেলে থাকবে না, কারণ এক্সেসিভ ভাবে সেল প্রোডাকশন হয়েছে, ঠিক না? তো সেলটা কি আর এই লেভেলে থাকবে? সেল কিন্তু এই লেভেল থাকবে না, সেল কিন্তু হয় উপরের দিকে উঠে যাবে, ঠিক না? আগে সেলটা একটা লাইন বরাবর ছিল, যখন সে ওয়েলডি কি ছিল, ডিভাইডেড ছিল। কিন্তু সেলটা যখন আনকন্ট্রোলেবলি ডিভাইডেড হবে, আনকন্ট্রোলড ফ্যাশন ডিভাইড হবে, তখন নিশ্চয়ই সেলটা আর আগের মতো লাইন অবস্থায় থাকবে না। তখন সে এক্সেসিভ পরিমাণ যে সেলগুলো আছে তারা কই যাবে? উপরে বা নিচের দিকে যাবে। তখন আপনি কি পাবেন? লুমেনের মধ্যে একটা কি পাবেন? একটা গাট্টি পাবেন না, একটা ছোট একটা বল টাইপের পাবেন না, মানে কোন একটা সেলুলার স্ট্রাকচার তো পাবেন। আপনি এন্ডোস্কোপি দিয়ে মূলত এটা ডায়াগনোসিস করেন। ওকে, আপনি এন্ডোস্কোপি দিয়ে তো সেলুলার স্ট্রাকচারের যে ডিফারেন্সিয়েশন সেটা আলোচনা করতে পারবেন না। সেটা করার জন্য কি করতে হবে? বায়োপসি করতে হবে, হিস্টোপ্যাথোলজি করতে হবে। না, হিস্টোপ্যাথোলজি মানে হিস্টোলজি দেখা, মানে সেলুলার স্ট্রাকচার দেখা। সো আপনাকে এটা বায়োপসি করতে হবে, বায়োপসি করার পরে হিস্টোলজি করতে হবে। হিস্টোলজি করার পরে আপনি বুঝবেন এটা কি ওয়েল ডিফারেন্সিয়েটেড নাকি এটা পোরলি ডিফারেন্সিয়েটেড নাকি কি। আমি কি বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমি ওটাই বলতে চাচ্ছিলাম, মানে বায়োপসিটা উল্লেখ করি না যে এন্ডোস্কোপি উইথ বায়োপসি করলে তখন সে এন্ডোস্কোপি নরমালি। অবশ্যই, জি জি হ্যাঁ, এন্ডোস্কোপি উইথ বায়োপসি করে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা বললাম এটা হচ্ছে হিস্টোলজিক্যালি ওয়েল ডিফারেন্সিয়েটেড। আর অবশ্যই এখানে একটা আলসার ফর্মেশন হবে, ঠিক না? আলসারটা কেমন হবে একটু লিখে নেন। লার্জ, অনেকটা বড় একটা আলসার হবে, লার্জ, ইরেগুলার, অবশ্যই ইরেগুলার। যে কোনো কার্সিনোমার আলসার অবশ্যই ইরেগুলারই হবে, নিশ্চয়ই একদম ওরা সুন্দর করে তৈরি করতে পারবে না, ইরেগুলার ফ্যাশনই করবে। সো যে আলসারটা আপনি পাবেন এন্ডোস্কোপিক্যালি সেটা হচ্ছে লার্জ, অনেক বড় হবে, ইরেগুলার হবে, এবং এর এজটা হবে হিপড এজ। হিপড এজ মানে আপনি অলরেডি জানেন কি, রেজড এন্ড বিডেড না, এটা হচ্ছে হিপড এজ। ওকে, বাদ দেন। এতটুকু পর্যন্ত বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? ইন্টেস্টিনাল ক্লিয়ার? ইন্টেস্টিনাল টাইপের ক্লিয়ার? ওকে, এবার আসেন ডিফিউজ টাইপ, মানে যেটা হচ্ছে হিস্টোলজিক্যালি কেমন দেখতে, আনডিফারেন্সিয়েটেড দেখতে, ঠিক না? আচ্ছা, এটা কেন হয়? কোশ্চেন হচ্ছে এটা কেন হয়? এটা কি এইচ পাইলোরির জন্য হয়? না, এটা এইচ পাইলোরির জন্য মূলত হয় না। এটা তাহলে কিসের জন্য হয়? এটা হচ্ছে একটা স্পেশাল জিনের মিউটেশনের জন্য হয়। এই জিনটার নাম হচ্ছে ক্যাড সিডি, এবার লেখেন CDH1 জিন। জিনটার নাম লেখেন CDH1 জিন, লিখেছেন? CDH1 জিন। এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা কি জিন, কেন এটা মিউটেশন হলে কেন ডিফিউশন টাইপ হয়, কেন সমস্যা হয়, বুঝাচ্ছি আমি আপনাকে। ধরেন এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, অবশ্যই দুইটা সেলের মাঝখানে কোন একটা কি লাগবে, কানেকশন লাগবে, ঠিক না? যদি সেলুলার কানেকশন না থাকে তাহলে সেলগুলো কি একটার সঙ্গে একটা লেগে থাকতে পারবে? পারবে না। আবার সেলগুলো যদি একটার সঙ্গে একটা লেগে না থাকে তাহলে কি ওরা ওয়েল কনফাইন্ড থাকবে? থাকবে না। আমি কি কথা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? জি ভাইয়া। হ্যাঁ, সিম্পল হিসাব যে দুইটা যখন যে কোনো জায়গায় যখন সেলগুলো থাকে তখন সেলগুলোর মাঝখানে কি থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, এই জন্য যে সেলগুলো কি হয় ওখানে একসঙ্গে বসে থাকে, ঠিক না? অনেকটা ইটের মতো। আপনি যখন কোনো একটা বাড়ি বানাবেন, কোনো একটা দেওয়াল বানাবেন, আপনি ইটগুলোর মধ্যে কি করবেন? ইটগুলো জাস্ট বসে দিয়ে চলে যাবেন তা কিন্তু হবে না, কারণ আমি যদি ধাক্কা দিই ইটটা খুলে পড়ে যাবে। আপনি কি করেন? ইটগুলোর মধ্যে কানেকশন করার জন্য সিমেন্ট ইউজ করেন না? সিমেন্ট ইউজ করেন। সো আপনাকে সেলগুলোকে যদি কোনো কিছু তৈরি করতে হয়, সেলগুলোকে বসানোর সঙ্গে সঙ্গে সেলগুলোর মাঝখানেও কি দিতে হবে? আপনাকে কোনো একটা কানেকশন দিতে হবে। একটু কি বুঝছে কি বুঝেন নাই? এই কানেকশনটাকে বলা হয় অ্যাডহেসিভ মলিকুল। কি বলা হয়? অ্যাডহেসিভ মলিকুল। তার অর্থ হচ্ছে আপনি যখন স্টোমাকের সেলগুলোর দিকে তাকাবেন বা যে কোনো সেলের দিকে তাকান না কেন, আপনি দুইটা সেলুলার স্ট্রাকচারের মাঝখানে কি পাবেন? একটা জাংশন পাবেন, ঠিক না? এই জাংশনটার অনেক রকম নাম আছে। ওকে, আমরা এখানে যে জাংশনটা নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলবো অ্যাডহেসিভ মলিকুল। মূলত এটা হচ্ছে ই ক্যাডহেসিন। কি বলা হয়? ই ক্যাডহেরিন বা কি ক্যাডহেসিন। ওকে, আপনি লিখে ফেলেন ই ক্যাডহেরিন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডহেসিভ মলিকুল। অ্যাডহেসিভ মানে কি? মানে যারা অ্যাডহেশন করে, যারা কোনো দুইটা সেলকে লাগাই রাখতে সাহায্য করে, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ জাংশন। ঠিক আছে, যারা ফিজিওলজি পড়ছেন ভালোভাবে পড়ছিলেন, গ্যাপ জাংশন, টাইট জাংশন পড়ছেন না? জি ভাই, টাইট জাংশন। ওকে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাইট জাংশন, অর্থাৎ দুইটা সেলকে একসঙ্গে লাগাই রাখতে সাহায্য করে। এই মলিকুল গুলোকে আমরা বলি অ্যাডহেসিভ মলিকুল। আর এরকম একটা মলিকুলের নাম হচ্ছে ই ক্যাডহেরিন। যে ক্যাডহেরিনটা তৈরি করার জন্য জিনটার প্রয়োজন তাকেই বলা হয় CDH1 জিন। তার অর্থ হচ্ছে যদি কোনো কারণে এই CDH1 জিনের মধ্যে মিউটেশন ঘটে তাহলে এই যে ই ক্যাডহেরিন মলিকুল গুলো তৈরি হবে তারা আগের মতো আর কি হবে না, কি হবে না, ফাংশনাল হবে না। অর্থাৎ তারা দুইটা সেলকে আর ধরে রাখতে
পারবে না, তখন কি হবে? সেলগুলো কি আর বসে থাকবে নাকি মুভমেন্ট করা শুরু করবে? মুভমেন্ট করবে। কথা বলেন না আপনারা, কথা যেহেতু বলেন না। অ্যাডিশন কথা বলতে হবে, মুভমেন্ট কথা করবে। বলেন আমার সাথে। অবশ্যই মুভমেন্ট করবে, ঠিক না? একে তো সেলুলার প্রোডাকশন বেশি হচ্ছে, তারপরে কি হচ্ছে, যে প্রোডাকশন গুলো হচ্ছে তাদের মধ্যেও কি নাই, কোনো ইন্টারকানেকশন নাই। তাহলে কি হবে? তাহলে ছড়াই ছিটিয়ে যাবে না? তাহলে বলেন তো, এই ডিফিউশন টাইপের যে ক্যান্সারটা হয় তার ক্ষেত্রে মেটাস্টাসিস হওয়ার চান্স বেশি না কম? বেশি। বেশি। এটা এমআরসিপি কোশ্চেন আসছিল, ট্রু এন্ড ফলসে। সো আনসার দেখে নেবেন। ওকে, সো আমি যেটা বলে দিচ্ছি যে ই ক্যাডহেরিনটা হচ্ছে স্টোমাকের দুটো সেলকে হোল্ড করে রাখতে সাহায্য করে। আর ই ক্যাডহেরিন যে প্রোটিনটা সেটা তৈরি করার জন্য জিনের নাম হচ্ছে CDH1 জিন। তাহলে কোন কারণে CDH1 জিনটার মধ্যে যদি মিউটেশন ঘটে তাহলে ই ক্যাডহেরিন ঠিকভাবে তৈরি করবে না, ঠিকভাবে কাজ করবে না। আর ই ক্যাডহেরিন যদি ঠিকভাবে কাজ না করে তাহলে সেলগুলোর মধ্যে আর কোনো টাইট জাংশন থাকবে না, কোনো কানেকশন থাকবে না, তাহলে সেলগুলা ফ্রিলি মুভ করতে পারবে। ওকে, তাহলে একদিকে কি হলো, এদিকে এক্সেসিভ প্রোডাকশন হচ্ছে, আবার সেলগুলো কি করতেছে, ফ্রিলি মুভমেন্ট করতেছে। আর ফ্রিলি মুভমেন্ট করতে গিয়ে তারা তাদের কি করে দেয়, তাদের যে স্ট্রাকচারটা আছে সেটা ডিস্টর্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্যই আপনি হিস্টোলজিক্যালি কি পাবেন, আনডিফারেন্সিয়েটেড পাবেন, এবং এই ধরনের ক্যান্সার গুলোর মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু বলেন। ক্লিয়ার ভাইয়া। ওকে, নরমালি এই প্যাটার্নটা হচ্ছে জেনেটিক্যালি বলা হয় অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন। দেখে ফেলেন, এটা এমসিকিউ আসছে একবার, অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন। তাহলে আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে ডিফিউজ অ্যাডিনোকার্সিনোমার যদি জেনেটিক্যাল ঠিক করি তাহলে এটা কেমন প্যাটার্ন শো করবে, আপনি বলবেন এটা অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন শো করবেন। জেনেটিক্স কে খুব ভালো পড়েন? হাত তুলেন, মানে হাত তুলেন না, গলা তুলেন। জেনেটিক্স কে খুব ভালো পড়েন, মানে কার জেনেটিক্স নিয়ে আইডিয়া খুব সুন্দর, তার সাথে আমার কাজ আছে, কিছু কোশ্চেন করবো না ভাই। জেনেটিক্স নিয়ে কেউ খুব ভালো আইডিয়া আছে? ভালো লাগে ভাইয়া। মানে খুব ভালো বুঝেন কেউ আছে? ভাইয়া মোটামুটি বুঝি, আমি ভালো লাগে জেনেটিক্স। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আপু নামটা কি আপনার? হ্যাঁ লিসা। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, যারা আমি বললাম অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স প্যাটার্ন, ঠিক আছে, এটা মাথায় রাখেন আপনারা। এই দুটো কি বুঝছেন যে অ্যাডিনোকার্সিনোমার দুইটা পার্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে কি ইন্টেস্টিনাল টাইপ, আর এটা হচ্ছে কি ডিফিউশন টাইপ। এই দুটো কি হিসেবে ডিফারেন্সিয়েট করছেন আপনি হিস্টোলজিক্যালি? যাদেরকে যদি বলে অ্যাডিনোকার্সিনোমা হিস্টোলজিক্যালি কয় ধরনের, আপনি বলবেন অ্যাডিনোকার্সিনোমা হিস্টোলজিক্যালি দুই ধরনের। কারা কারা? এই কাহিনী সেটা ক্লিয়ার। আচ্ছা, এখন আপনাকে যদি আপনাকে বলে, আচ্ছা একটা কথা বলিনি, অনেক সময় দেখা যায় যে এই যে ডিফিউশন টাইপটা আছে, হ্যাঁ অনেক সময় দেখা যায় এই যে ডিফিউশন টাইপটা আছে, এই ডিফিউশন টাইপের ক্ষেত্রে স্টোমাকের যে সাবমিউকোজা লেয়ারটা আছে, এই লেয়ারটার মধ্যে অনেক বেশি ইনফিলট্রেশন ঘটে কোন কোন ক্ষেত্রে। তখন সাবমিউকোজার লেয়ারটার মধ্যে ইনফিলট্রেশন ঘটার কারণে আপনার স্টোমাকটা অনেক বেশি শক্ত হয়ে যায়। কি বললাম কথাটা, যে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যখন ডিফিউশন টাইপটা হয় এই ধরনের ক্ষেত্রে হোল স্টোমাকের সাবমিউকোজাল লেয়ারে অনেক বেশি ইনফিলট্রেশন ঘটে, এবং ইনফিলট্রেশন ঘটার কারণে আপনার স্টোমাকটা অনেক বেশি হার্ড হয়ে যায়। আপনি যখন দেখবেন একে তখন আপনার কাছে মনে হবে এটা নর্মাল কোনো মাসেল লেয়ার জিনিস না, এটা যেন প্লাস্টিকের বোতলের মতো। কিসের মতো? প্লাস্টিকের বা কোন একটা কিসের মতো, মানে কোন একটা চামড়ার বোতলের মতো, মানে শক্ত টাইট হয়ে আছে, হার্ড হয়ে আছে। তখন যে কন্ডিশনটা গ্রো করে, মনে হয় মানে লুমেনটা তো ভিতরে, লুমেনটা তো বুঝবেন না, মানে আপনি স্টোমাকটার দিকে যখন তাকাবেন, স্টোমাকের ওয়ালের দিকে যখন তাকাবেন আপনার কাছে মনে হবে এটা কোনো মাসেল কন্ডিশন, মানে মাসকুলার কোনো স্ট্রাকচার না, বরং সেটা কিসের মতো, অনেকটা প্লাস্টিকের বোতলের মতো অথবা অনেকটা কিসের মতো, লেদারের মতো, মানে আপনার কি বলে চামড়ার মতো, ঠিক আছে, মানে হার্ড টাইট এবং ঠিক হয়ে থাকবে। এই যে কন্ডিশনটা গ্রো করে এটাকেই বলা হয় গ্যাস্ট্রিক লাইনাইটিস, যার অপর নাম হচ্ছে লাইনাইটিস প্লাস্টিকা। তো এই জন্য বললাম প্লাস্টিকের বোতল অথবা কিসের মতো, লেদারের মতো। আপনি মনে করেন প্লাস্টিকের পি আর লেদারের এল, তো নামটা হচ্ছে লাইনাইটিস প্লাস্টিকা। কেউ বুঝেন নাকি বলেন? ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন ছিল, করেন কোশ্চেন করেন। ইন্টেস্টাইনাল টাইপে যে দুটো জিনের নাম বলেছিলেন, ওই জিনের নাম কি TAGA নাকি সি, ক্যাটের সি, ডগের ডি, CD, H, হিস্টোলজির H1, CDH1। ওকে, না আমি ইন্টেস্টাইনাল টাইপের কথা বলছি, ইন্টেস্টাইনাল টাইপ, ডিফিউজ টাইপ না, ইন্টেস্টাইনাল টাইপ। ও আচ্ছা, ইন্টেস্টিনাল টাইপে তো জিন,
ইন্টেস্টিনাল টাইপে মূলত হচ্ছে আপনার কি বলে প্রোটো না ইন্টেস্টিনাল টাইপে তো হ্যাঁ ক্যাগে হচ্ছে এইচ পাইলোরের জন্য এইচ পাইলোরের জন্য মানে কি জি 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 ক্যাগ সিএজি আচ্ছা আচ্ছা সিএজি ধন্যবাদ ভাই আচ্ছা হোয়াট ইজ দিস মিন ক্যাগ এ মিন মানে অর্থ কি সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন এই যে ক্যাগিন হচ্ছে ক্যাগ বুঝছেন এবার হ্যাঁ ওকে আচ্ছা এই যে আপনি লাইনাইটিস প্লাস্টিকা পাইছেন এখন যদি আপনাকে হিস্টোলজি দেখেন আপনি যদি তার সেলটাকে হিস্টোলজি দেখেন আপনি দেখবেন এটা সেলটা দেখতে অনেকটা আঙ্গুলের ইউজ করা যে রিং আছে সেই রিং এর মতো কিসের মতো রিং আংটির মতো কি বললাম কথাটা আপনি যদি লাইনাইটিস প্লাস্টিকার সেলগুলোকে নিয়ে হিস্টোলজিতে দেখেন আপনি দেখবেন এটা স্বাভাবিক সেলের মতো না দেখতে অনেকটা কিসের মতো আঙ্গুলের মধ্যে যে রিং ইউজ করা হয় আংটি তার মতো অর্থাৎ আংটি কোন ধরনের আংটি ওই যে আপনার কি বলে এটাকে যে বিভিন্ন ধরনের মানুষগুলো কিছু স্টোন বসানো আংটি ইউজ করে না ভাগ্য পরিবর্তন করার জন্য ওই ধরনের আংটির মতো তার অর্থ হচ্ছে আংটিটা এরকম উপরে একটা স্টোন বসানো এরকম লাগবে এই জন্য এই সেলুলার স্ট্রাকচারটাকে বলা হয় সিগনেট রিং কি বলা হয় সিগনেট রিং কোশ্চেন হচ্ছে কেন লাগে এরকম কজ হচ্ছে এই ধরনের সেলগুলোর ক্ষেত্রে কি হয় সেলুলার স্ট্রাকচারের মধ্যে মানে আপনার সেলের মধ্যে একটা অনেক বড় ভ্যাকিউল ক্রিয়েট হয় ভ্যাকিউল মানে হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি ক্রিয়েট হয় ওকে এবং এত বড় একটা ভ্যাকিউল ক্রিয়েট হয় যে এই ভ্যাকিউলটা কি করে আপনার সেলের যে নিউক্লিয়াসটাকে আছে তাকে পুশ করে এক প্রান্তে নিয়ে যায় ক্লিয়ার সো আপনি যখন সেলটাকে দেখার ট্রাই করবেন আপনি দেখবেন যে একটা বড় ভ্যাকিউল তার উপর একটা নিউক্লিয়াস বসে আছে এখান থেকে নামটা আসছে সিগনেট রিং ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন জি ভাই ওকে আশা করি বুঝতে পারছেন আমরা আস্তে আস্তে ডিটেইলসে যাচ্ছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমরা সব বুঝে ফেলার ট্রাই করব টেনশন করিয়েন না ওকে এখন আসেন যে কোন কোন রিস্ক ফ্যাক্টরের কারণে এটা একদম অ্যাভেলেবল কোশ্চেন ধরে স্যাররা কোন কোন রিস্ক ফ্যাক্টরের কারণে কোন একটা পার্সনের এই গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার চান্স আছে ঠিক আছে এখন কি কি রিস্ক ফ্যাক্টর এক নাম্বার যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি ইচ এন্ড এভরি কার্সিনোমার জন্য কি ইম্পর্টেন্ট কেন কারণ অধিকাংশ এই জন্য আমি প্রথমে কথাটা বলে আসছিলাম যে জিনোমিক লেভেলে কাজ করে ঠিক না সো জিনোমিক মানে জেনেটিক্স ওকে আমরা জানি যে জেনেটিক্স এর বিষয়গুলো কি বংশ পরম্পরায় কি হয় আপনার প্রজন্ম থেকে প্রজন্ম কি হয় ছড়ায় যেতে পারে ঠিক না তাহলে কি হয় জেনেটিক্যাল কারণে আপনারও ক্যান্সার হইতে পারে যদি আপনার কোনো পূর্বপুরুষের কোনো ক্যান্সার থাকে ওকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি নিতে হবে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে এই জন্য আপনি যখন কোন একটা পেশেন্টের হিস্ট্রি নেন আপনি আগে অবশ্যই তাকে জিজ্ঞেস করেন আপনার 14 গোষ্ঠীর মধ্যে কারো কোনো ক্যান্সার আছে কিনা স্পেশালি ফার্স্ট জেনারেশনের মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা তারপর আপনার মামার মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা আপনার চাচার মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা আপনার দাদার মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা ঠিক না এগুলো দেখেন আর যদি আপনি জেনেটিক্যাল ডিজিজ আইডেন্টিফাই করতে চান অনেক সময় তখন আমরা কি দেখি আমরা কনসিঙ্গুইনিটি মানে আপনার বাবার কি কারো আপনার মানে বাবার কোনো বোনের সঙ্গে বিয়ে হয়েছে কিনা চাচাতো বোন বা খালাতো বোনের সঙ্গে বিয়ে হয়েছে কিনা বা কাজিন টু কাজিন বিয়ে হয়েছে কিনা এগুলো আমরা জিজ্ঞেস করে থাকি ঠিক আছে কারণ এগুলো কেন হয় অটোজোমাল রিসেসিভের জন্য এই কন্ডিশন গুলো দায়ী এটা পরে বুঝে ইনশাআল্লাহ জেনেটিক্স নিয়ে ওকে 2 নম্বর হচ্ছে স্মোকিং আমি আগে বলছি স্মোকিং ইচ এন্ড এভরি জায়গায় রিস্ক ফ্যাক্টর 2 নম্বর হচ্ছে অ্যালকোহল 3 নম্বর হচ্ছে অবেসিটি অবশ্যই মোটা জিনিস আচ্ছা একজন আমাকে বলেন তো অবেসিটি কেন রিস্ক ফ্যাক্টর বলেন কে বলবেন প্রীতম বলেন প্রীতম ভট্টাচার্য বলেন প্রীতম বলেন একজনকে না জিজ্ঞেস করলে কি বলে না চুপ করে বসে থাকে ওগুলা কে বলতে পারবেন প্রীতম বলতে পারবেন অবেসিটি কেন রিস্ক ফ্যাক্টর কারো কোনো আইডিয়া আছে যে কেন অবেসিটির জন্য ক্যান্সার হতে পারে এটা কোশ্চেন রইলো আচ্ছা ঠিক আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনক্রিজিং এজ তাহলে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন তার ফ্যামিলিতে কোনো ক্যান্সারের পেশেন্ট আছে কিনা 2 নম্বর জিজ্ঞেস করবেন সে কি অ্যালকোহল মানে কোন রকমের মদ খায় কিনা অথবা সে স্মোকিং করে কিনা খুব ইম্পর্টেন্ট তারপর অবশ্যই তার জেনেটিক বিএমআই আপনি ডায়াগনোসিস করবেন যে আসলে কি সে মরবিড কিনা তারপর তার বয়স কতটুকু সেটা অবশ্যই খেয়াল করতে হবে কারণ কার্সিনোমার এই বিষয়গুলো অবশ্যই বয়সের সঙ্গে খুব ইম্পর্টেন্ট সাধারণত 50 ইয়ার্স ক্রস করলে মানুষের কি হয় জেনেটিক মানে সেলগুলা অনেক বেশি কি হয়ে যায় সাসসেপ্টেবল হয়ে যায় ঠিক না নরমাল অবস্থায় জি বলেন ভাইয়া আপনি তো বলেন ফ্যামিলি হিস্ট্রি জিনোমের মানে বংশ পরম্পরাটা স্প্রেড হয় ধরেন আমার নানার মানে কোন কারণে ওল্ড এজে এসে মিউটেশন হয়ে ওনার একটা ক্যান্সার হলো তো তখন তো এটা তো আমার মতো তো আর এটা আসবে না মানে তখন এরকম সেটার জন্য তো আপনি সেটার জন্য তো ওল্ড এজ বলতেছি কেন কারণ
নর্মাল অবস্থায় আপনি যখন কম বয়স্ক থাকবেন, আপনার বয়স যখন লেস দেন 30 লেস দেন 40 হবে, আপনার সেলের নিজেকে প্রোটেকশন করার ক্ষমতা অনেক বেশি থাকবে। হ্যাঁ, সেল অনেক বেশি কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আপনার টেলোমিয়ার গুলো, আপনার জিনের বা ডিএনএ যে টেলোমিয়ার গুলো তারা অনেক লং থাকবে। বাট যখন এত ওল্ড হবে, অর্থাৎ একটা মানুষের যখন অনেক বেশি সেল ডিভিশন হয়ে যায়, তখন তার টেলোমিয়ারটা আস্তে আস্তে শর্ট হয়ে যায়। হ্যাঁ, এবং শর্ট হইতে হইতে এমন হয় অনেক সময়, আচ্ছা এটা তো বুঝবেন কিনা যায় না, টেলোমিয়ার কি জানেন? সেলের প্রান্ত ছিল সেলের ক্রোমোজোমের লাস্ট প্রান্তে আচ্ছা, যে ধরেন একটা ছিদ্র থাকে। কাটাবো কি যে দেখাই, আমার কাছে কিছু তো নাই। আচ্ছা, একটা কলম আছে, বড় কলম পাইছি একটা। এই কলমটার দিকে খেয়াল করেন, কথার কথা, আপনার কথার কথা, এখান থেকে আমি হাত দিচ্ছি এই যে আঙ্গুল আর এই আঙ্গুল, ওকে, এটা এই পুরোটা হচ্ছে আপনার একটা ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, এবং ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। আচ্ছা, ধরে নিচ্ছি পুরোটা একটা ডিএনএ, ওকে, এটা হোল একটা ডিএনএ, ওকে। আমি এই আঙ্গুলটা ধরছি আর এই আঙ্গুলটা ধরছি, এখান থেকে শুরু করে এ পর্যন্ত এই হোল লেন্থে কি আছে, জিন আছে। তাহলে ভাইয়া এর বাইরে কি আছে? এগুলোকে নিউক্লিওটাইড বলবো আমরা, জিন বলবো না। জিন কারা? যদি পরপর 3টে নিউক্লিওটাইড মিলে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করে এবং ওই অ্যামাইনো অ্যাসিড যদি কোনো একটা প্রোটিন ফর্মেশনে সাহায্য করে, তাহলে ওই 3টা নিউক্লিওটাইডের সিকোয়েন্সকে আমরা কি বলবো, জিন বলবো। ক্লিয়ার? কিন্তু যদি এমন হয় যে 3টা নিউক্লিওটাইড আছে ঠিকই, তারা কোনো প্রোটিন তৈরি করতে বা কোনো অ্যামাইনো অ্যাসিড ক্রিয়েট করতে সাহায্য করে না, তাহলে তাকে আমরা জিন বলবো না, তাকে আমরা সিম্পলি কি বলবো, নিউক্লিওটাইড বলবো। ঠিক আছে? তাহলে আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে যে এটা একটা ডিএনএ, আপনার এখান থেকে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত এখানে যে নিউক্লিওটাইড গুলো আছে তারা আপনার অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করতে সাহায্য করে, কিন্তু এর পরের অংশগুলো যেগুলা, সেগুলো আপনার অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন করতে সাহায্য করে না, সেগুলো হুদা কি, নিউক্লিওটাইড। ওকে, সেল যত ডিভিশন ঘটে, সেল যত ডিভিশন ঘটে, আপনার এই প্রান্তগুলো আস্তে আস্তে তত ছোট হইতে থাকে। কি হইতে থাকে? ছোট হইতে থাকে। এই প্রান্তটাকে আমরা বলি টেলোমিয়ার। হ্যাঁ, ছোট হইতে হইতে একসময় কি হবে জানেন, আপনার এই প্রান্তগুলো নাই হয়ে যাবে। তখন শুধু কি থাকবে, শুধু তখন আপনার কোন পোর্শনটা থাকবে, মেইন পোর্শনটা থাকবে, যেখানে আপনার কি ছিল, জিন ছিল। কিন্তু বয়স যখন আরো বাড়বে, মানুষ যখন আরো ওল্ড হয়ে যাবে, রুলস হচ্ছে যতবার ডিভিশন হবে ততবার আপনার ডিএনএ ছোট হবে। কিন্তু এখন তো টেলোমিয়ার শেষ, এখন কি পোর্শন চলে আসছে, জিনের পোর্শন চলে আসছে। এখন যদি ছোট হয় তাহলে কি হবে, কি হবে, আপনার জিন মুছে যাচ্ছে, জিন নষ্ট হয়ে যাচ্ছে। আগে কি মুছছিল, নিউক্লিওটাইড মুছছিল, তাদের কোনো প্রবলেম নেই, কারণ ওই নিউক্লিওটাইড আমাদেরকে কোনো হেল্প করতো না। কিন্তু এখন কি মুছে যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এখন তার জিনই মুছে যাচ্ছে। জিন যদি মুছে যায় তাহলে তার প্রোটিন ফর্মেশন হবে, প্রোটিন ফর্মেশন হবে না। তাহলে কি দেখা যাবে, এই মানুষগুলা নিজেদেরকে অনেক বেশি আর প্রোটেক্ট করতে পারবে না। এই জন্য যত বয়স হয়ে যায়, মানুষের নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা তত কমে যায়। কোনখান থেকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে। তারা তো হচ্ছে একটা 30 ইয়ার্স এর মানুষ স্মোকিং করলে তার ক্যান্সার হওয়ার চান্স যত বেশি হবে, একটা 50 ইয়ারের মানুষ স্মোকিং করলে তার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি হবে। কারণ এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে বিষয়গুলো আছে, এই মানুষটার ক্ষেত্রে হয়তোবা সেই বিষয়গুলো কি হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। এই জন্য ওল্ড পার্সন গুলার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের ক্যান্সার ফর্মেশনের হার অনেক বেশি। এবার কি বুঝছেন কেন ওল্ড পার্সনদের ক্যান্সার হয়? জি ভাইয়া। না বুঝলে কোশ্চেন করেন, না বুঝলে কোশ্চেন করেন, আর বুঝলে মানে ইয়েস ইয়েস, ওকে। তাহলে শেষ কথা, তাহলে আমরা রিস্ক ফ্যাক্টরকে বুঝতে পারছি। এবার প্লিজ ইন্টেস্টিনাল টাইপের জন্য কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো দেখেন, এগুলো এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্টেস্টিনাল টাইপের জন্য কিছু স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, লিখে ফেলেন। 1 নাম্বার, মেল, ছেলে, ছেলে ছেলে মানুষ, ছেলে মানুষের ইন্টেস্টিনাল টাইপের ক্যান্সার হওয়ার চান্স বেশি। 2, এইচ পাইলোরি। দেখছেন, ছেলে মানুষ, এইচ পাইলোরি। 3 নাম্বার, মার্ক করেন, মার্ক, টাইপ এ ব্লাড, যে পার্সন গুলার ব্লাড গ্রুপ এ। লিখছেন? তাহলে আপনাকে যদি কোশ্চেন করে একটা পেশেন্ট, একটা পার্সন আপনার কাছে আসছে যার ব্লাড গ্রুপ হচ্ছে এ, যে ছেলে, হ্যাঁ, যার আনহাইজিনিক, হ্যাঁ, যে স্মোকিং করে, তাহলে তারপর হচ্ছে সে অনেক বেশি ফাস্ট ফুড খায়, অনেক বেশি পোড়া খায়, হ্যাঁ, অনেক বেশি সল্ট ইনটেক করে, তাহলে আপনার মাথার মধ্যে কোন জিনিসটা টাচ করার সম্ভাবনা আছে?
ইন্টেস্টিনাল টাইপ গ্যাস্ট্রিক Intestinal type. কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি, ঠিক না? তো এগুলো একটু মাথায় রাখতে হবে, আপনার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কেসের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? এইচ পাইলোরি, মেল, টাইপ এ ব্লাড। 4 নম্বর লেখেন ডায়েট। 4 নম্বর লেখেন ডায়েট। ডায়েটের মধ্যে কি, যদি কোনো পার্সন বেশি বেশি পরিমাণ নাইট্রাইট খায়, নাইট্রাইটস অথবা নাইট্রোস্যামিন খায়, এই দুইটা প্রোডাক্ট যদি কেউ বেশি খায় তার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। তার অর্থ যে সে যদি সল্টেড কোনো খাবার খায়, সল্টেড মানে সল্ট দ্বারা যুক্ত কোনো খাবার, ঠিক আছে? 5 নম্বর লেখেন আমিরের কথা মনে আছে? আমির আমিরের কথা মনে আছে? আমিরের কথা মনে আছে? কি ছিল তার? আমিরের অটোইমিউন গ্যাস্ট্রাইটিস ছিল না? এই অটোইমিউন গ্যাস্ট্রাইটিস পার্সনদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। সো 5 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস মনে আছে? অটোইমিউন গ্যাস্ট্রাইটিসে পেশেন্টদের কি হয়? লিংকে করে পড়তে হবে, মুখস্থ করতে হবে না। অটোইমিউন গ্যাস্ট্রাইটিসে পেশেন্টদের কি হয়? কি হয়? তার একটা অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়াটার নাম মনে আছে? পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে 5 নাম্বার রিস্ক ফ্যাক্টর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। 5 নাম্বার রিস্ক ফ্যাক্টর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। মনে আছে? অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টের কোন সেল ডিস্ট্রাকশন ঘটে? প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল ডিস্ট্রাকশন ঘটলে কি কন্ডিশন হয়? ক্লোরোহাইড্রিয়া হাইপারগ্যাস্ট্রিমিয়া। হাইপোক্লোরোহাইড্রিয়ার পর একটা ওয়ার্ড বলছিলাম, অ্যাক্লোরোহাইড্রিয়া। 6 নম্বর রিস্ক ফ্যাক্টর অ্যাক্লোরোহাইড্রিয়া। সো ইন্টেস্টিনাল টাইপের রিস্ক ফ্যাক্টর আশা করি এখনই মুখস্থ হয়ে গেছে। একটা ছেলে যার ব্লাড গ্রুপ এ, হ্যাঁ, যে আনহাইজিনিক মানে এইচ পাইলোরি, হ্যাঁ, যে বেশি বেশি পরিমাণ সল্টের খাবার খায় মানে নাইট্রাইটস এবং নাইট্রাসিমিন খায়, হ্যাঁ, যার নাম হচ্ছে আমির, মানে যার অটোইমিউন গ্যাস্ট্রাইটিস আছে, যার প্যারাইটাল সেলগুলো মারা গেছে অর্থাৎ তার ক্লোরোহাইড্রিয়া আছে এবং তার একটা অ্যানিমিয়া আছে। দেখেন 3টা এ, এতে অ্যানিমিয়া, এতে আমির, এতে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, এতে ক্লোরোহাইড্রিয়া, এবং সে একটা ছেলে, সে একটা খবিশ, আনহাইজিনিক মেইনটেইন করে এবং যার ব্লাড গ্রুপ এ। সো ইন্টেস্টিনাল টাইপের সব রিস্ক ফ্যাক্টর কি আছে? এ আছে। ক্লিয়ার ভাই? আগের এক্সপেক্টরগুলো কি ডিফিউজগুলো? ইয়েস, আগেরটা সবার জন্য, আগেরটা সবার জন্য, আর এখন এটা হচ্ছে স্পেসিফিক্যালি ইন্টেস্টিনাল জন্য। ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ, আশা করি। এখন আসেন আসল জিনিসে যাই আমরা। কি সেটা? সেটা হচ্ছে আমরা আগেই বলেছি ক্যান্সারের একটা স্পেশালিটি হচ্ছে সে মেটাস্টাসাইজ করে। হ্যাঁ বলবো, আপু বলবো। ওটা কোশ্চেন, আপনাদের কোশ্চেন, আমি আনসার দিব না, আপনাদের কোশ্চেন, আপনারা কোশ্চেনটা আনসার দিবেন। হ্যাঁ, অবভিয়াসলিতে কেন ক্যান্সার হয়। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা বলছিলাম যে মেটাস্টাসাইজ হওয়ার চান্স অনেক বেশি, ঠিক না? এখন আপনারা আমার সঙ্গে আনসার দিবেন, এমসিকিউতে এগুলো প্রায় আসে। মেটাস্টাসাইজ কোন কোন উপায়ে হয়? হেমাটোজেনেসিস রুট, Blood, lymph, লিম্ফেটিক lymphatic, এটা স্টোমাক, direct spreading. রুট, ব্লাড আর আমি সিম্পলি ধরে ধরে দেখাই। এটা একটা স্টোমাক। প্রথমে হচ্ছে ক্যান্সার সেলগুলা এর চারপাশে ছড়ায় পড়বে। ক্যান্সার সেলগুলা তার চারপাশে কি করবে? ছড়ায় ছড়ায় পড়বে। তাহলে এটাকে কি বলে? ছড়ায় ছড়ায় পড়া, ছড়ায় ছড়ায় পড়া কি বলে? Direct spreading. ডাইরেক্টলি স্প্লিটিং, স্প্রেডিং না, কিন্তু এটাকে স্প্লিট বলে। মানে না, স্প্লিট করে না, ছড়ায় ছড়ায় গেল বলছি, মারে, যেমন স্প্লিট করা, ডাইরেক্টলি স্প্লিট করে অথবা স্প্রেডিং করে। স্প্লিটিং বলি না, আমরা বলি স্প্লিটিং। ওকে, তাহলে প্রথম মেটাস্টাসিসের উপায় হচ্ছে স্প্লিটিং। 2 নাম্বার, এখানে ব্লাড সার্কুলেশন আসছে, কিছু ব্লাডের মাধ্যমে ছড়াবে, এটাকে বলা হয় হেমাটোজেনাস রুট। লিম্ফেটিক সাপ্লাই আছে না? অবশ্যই সবকিছু লিম্ফেটিক সাপ্লাই আছে, কিছু যায় লিম্ফেটিক্স এর মাধ্যমে, একে বলা হয় লিম্ফেটিক্স রুট। কয়টা গেল? স্প্লিটিং, হেমাটোজেনাস, লিম্ফেটিক। আরেকটা আছে, বলেন কি সেটা? আরেকটা আছে, এটা বলেন। Transcelomic. ট্রান্সিলোমিক মানে লুমেনের মধ্যে দিয়ে যায়, সেটাকে বলা হয় ট্রান্সিলোমিক। মনে থাকবে? কয়টা রুট? 4টা। স্প্লিটিং, ট্রান্সিলোমিক, হেমাটোজেনাস সবচেয়ে ইম্পর্টেন্ট রুট, তারপর হচ্ছে লিম্ফেটিক রুট। লিম্ফেটিক রুটে আমরা অন্য কিছু চিন্তা করবো, এখানে তেমন লিম্ফেটিক রুটে কাজ করবে না। আচ্ছা, ওকে, বাদ দেন। আমি কি তাহলে বুঝতে পারছি জিনিসটা আপনাকে? আমি কি বুঝতে পারছি নাকি? বলেন তাদের। ওকে, এখন আমি বলছিলাম, বলেন তো, আমি যদি বলি একটা স্টোমাক,
জি লাস্ট মেটাস্টেসের ইয়াটা আরেকবার বললে একটু ভালো হয়, লাস্ট লাইনটা। ট্রান্সসিলোমিক, সিলোমের মধ্য দিয়ে, সিলো মানে হচ্ছে কি লুমেন, ট্রান্সসিলোমিক লুমেনের মধ্য দিয়ে যদি কোনো পাস করে। ওকে, আমি বলতেছিলাম যে আপনাকে তাহলে এবার আসেন, আমরা মুখস্থ করবো না প্লিজ, মুখস্থ করে মানে কভার করতে পারবেন না। স্টোমাকটা কোথায় অবস্থান করে? অ্যাবডোমেন না, অ্যাবডোমেনে। ওকে, অ্যাবডোমেনে স্টোমাক অবস্থান করে। ওকে, প্লিজ একটু খেয়াল করেন, মুখস্থ করার কিছু নাই। যদি অ্যাবডোমেন থেকে স্প্লিট হয়, যদি অ্যাবডোমেন থেকে স্প্লিট হয়, তাহলে স্টোমাকের সেলগুলো কোথায় গিয়ে পড়বে? কথা বলে না। যদি ক্যাভিটিতে, ক্যাভিটিতে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে, রাইট? মনে রাখবেন মেটাস্টাসিস হওয়ার চান্স কোথায় বেশি? পেরিটোনিয়ামে। 1 নম্বর পয়েন্ট, মুখস্থ করার কিছু না, আমরা জাস্ট মনে রাখবো, কারণ হাজার হাজার কয়টা মুখস্থ করবেন। 2 নম্বর হচ্ছে অবশ্যই স্টোমাকের এখানে সেখানে প্রচুর পরিমাণ লিম্ফ নোড আছে, রাইট? আছে আছে না? প্রচুর, আমাদের স্টোমাকের মধ্যে প্রচুর পরিমাণ লিম্ফেটিক সাপ্লাই আছে। সো 2 নম্বর পয়েন্ট কোথায় হওয়ার চান্স বেশি? লিম্ফ নোডে। লিম্ফ নোডে কথা বলেন, কথা বলেন, কোথায়? লিম্ফ নোডে। আমাদের আম্বেলিকাসে একটা লিম্ফ নোড আছে, আমাদের আম্বেলিকাসে একটা লিম্ফ নোড আছে। ওকে, এটা হচ্ছে আম্বেলিকাল লিম্ফ নোড, এর অপর নাম হচ্ছে বাটন বেলি। তাহলে আম্বেলিকাসে লিম্ফ নোড হতে পারে, লিম্ফ নোড হতে পারে। যদি আম্বেলিকাল লিম্ফ নোডে অ্যাটাচমেন্ট হয়, তাহলে যে কন্ডিশনটা দাঁড়ায় তাকে আমরা বলি সিস্টার মেরি জোসেফ সাইন। ঠিক আছে, আচ্ছা। আমাদের লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে, জানেন তো না? আমাদের লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে, ভার্কোস গ্ল্যান্ড, এটাকে বলে ভার্সু গ্ল্যান্ড। ঠিক না? যদি এখানে হয়, এখানে তো বলে না ট্রোসিয়াস সাইন। আমি আসতে সব বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোন পাইলাম? পেরিটোনিয়াম হতে পারে, আম্বিলিকালি হতে পারে, তারপর লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ড যার নাম ভার্সু গ্ল্যান্ড সেখানে হতে পারে। তারপর কি বলছিলাম? ব্লাড সার্কুলেশন হলে কোথায় যাবে? প্রথমে কোথায় যাবে? লিভারে, লিভারে, নট পেরিটোনিয়ামে, লিভারে। আমি কি বলেছিলাম? আমাদের জিআইটির বেশিরভাগ সব ব্লাড আগে কোথায় যায়? হার্টে যায়। হার্টে কিন্তু যায় না, কোথায় যায়? লিভার হয়ে যায়। এদের বাইপাস রুট আছে, লিভার পোর্টাল ভেন হয়ে যায়। তাহলে লিভারে যাবে না আগে? তাহলে আমি যদি বলি ব্লাড বর্নে মেটাস্টাসিস হওয়ার চান্স সবচেয়ে বেশি কোথায়? লিভারে। 5 নম্বর পয়েন্ট কোথায়? লিভার, লিভার। আর একটা স্পেশালি মনে রাখবেন মেয়েদের জন্য, মেয়েদের ওভারিতে হইতে পারে। কখন? যদি পেরিটোনিয়াম থেকে পরে পড়ে, সেটাকে বলা হয় ক্রুকেনবার্গস টিউমার। বলা হয় ক্রুকেনবার্গস টিউমার। ক্লিয়ার? আমি বুঝতে পারছি পাঁচটা। আম্বিলিকাসের নাম কি ছিল? হ্যাঁ, বলতেছি। সিস্টার জোসেফ মেরি সাইন। ওকে, সিস্টার জোসেফ মেরি সাইন। ওকে ওকে, আমি কি বুঝতে পারছি? এগুলা মুখস্থ হয়েছে আপনাদের? মুখস্থ হয়েছে? মুখস্থ করে ফেলেন। জি ভাইয়া। ওকে, তাহলে আমি যেটা বলতেছি আপনাদেরকে, যে এখন মোটামুটি আপনি তাহলে বুঝে গেলেন যে আপনার স্প্রেডিংটা কি হতে পারে, স্প্রেডিংটা কি হয়। ওকে, এটা হচ্ছে স্প্রেডিং এর কারণে কি হবে। তাহলে কি কি পাচ্ছি আমরা স্প্রেডিং এর কারণে? প্রথমটা হচ্ছে পেরিটোনিয়ামে যেতে পারে। তাহলে যদি পেরিটোনিয়ামে যায় তাহলে পেরিটোনাইটিস হবে, রাইট? পেরিটোনিয়াম ইনফ্লামেশন ঘটবে, পেরিটোনিয়ামে সমস্যা হবে। 2 নাম্বার হচ্ছে লিম্ফ নোডে যেতে পারে। লিম্ফ নোড যাওয়া মানে হচ্ছে কোন লিম্ফ নোড? সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে কি হবে? লিম্ফ নোডটা ছোট হবে না বড় হবে? বড় হবে। কি বলি আমরা? লিম্ফোডেনাইটিস। লিম্ফ নোডটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আপনি ভিজিবল দেখবেন না একটা লিম্ফ নোড, একটা ভিজিবল লিম্ফ নোড বলবেন, একে বলা হয় ভার্সু গ্ল্যান্ড। ওকে, তারপর কোন পেলাম? অনেক সময় পেটের এই যে আম্বিলিকাস বরাবর একটা বড় হয়ে থাকে, এটাকে বলা হয় বাটন বেলি সাইন। ওকে, বা সিস্টার জোসেফ মেরি সাইন। ওকে, বাদ দেন। আর এটা কি বললাম? লিভারে যেতে পারে। তাহলে লিভারে যদি হয় তাহলে কি প্রবলেম হবে বলেন তো পেশেন্টের? যদি কার্সিনোমাটা লিভারে ছড়ায় পড়ে কি হতে পারবে? অ্যাসাইটিস, প্রথমটা বলেন। এক, অ্যাসাইটিস। ফর হোয়াট রিজন অ্যাসাইটিস হবে? কেন অ্যাসাইটিস হবে বলেন? মুখস্থ করার কিছু নাই, ধরে ধরে বলুন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যদি ওই কার্সিনোমাটা আপনার পোর্টাল ভেনটাকে অবস্ট্রাক্ট করে ফেলে, তাহলে পোর্টাল হাইপারটেনশন হবে, সেখান থেকে ব্যাকফ্লো ক্রিয়েট হবে, সেখান থেকে অ্যাসাইটিস ফর্মেশন হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যেটা। 2 নাম্বার, লিভারের মধ্যে যদি ক্যান্সার হয় তাহলে লিভার সেল কি কাজ করতে পারবে নাকি পারবে না? না, পারবে না। লিভার সেল যদি কাজ করতে না পারে তাহলে সে কি আপনার বিলিরুবিন গুলোকে কনজুগেশন করতে পারবে নাকি পারবে না? পারবে না, জন্ডিস। বিলিরুবিন যদি কনজুগেশন না হয় তাহলে বিলিরুবিনের পরিমাণ বাড়বে না কমবে ব্লাডে? বাড়বে। তাহলে কি বলে কন্ডিশনটাকে? জন্ডিস। তাহলে জন্ডিস পাইতে পারেন। যদি কোনো একটা পেশেন্টের এই ধরনের সিম্পটমের সঙ্গে জন্ডিস থাকে তাহলে আপনি কি চিন্তা করবেন? তার কি ইনভলভমেন্ট হয়েছে? লিভার ইনভলভমেন্ট হয়েছে। ক্লিয়ার? ওকে, লিভারে একটা স্পেশাল সাইন আছে, কাজ আছে, কি বলেন তো? প্রোটিন তৈরি করা, রাইট? প্রোটিন ফর্মেশন করা। তাহলে প্রোটিন যদি না হয় তাহলে কি হবে? হাইপোপ্রোটিনেমিয়া হবে। হাইপোপ্রোটিনেমিয়া হলে কি হয়?
অনকোডিং প্রেসার ড্রপ করে, আর অনকোডিং প্রেসার কমে গেলে কি হয়? জেনারেলাইজড ইডিমা ইডিমা, কি বলে এটাকে? অ্যানাসার্কা বলে। অ্যানাসার্কা বলে মুখস্থ করার কিছু নাই, ধরে ধরে পড়বো। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম আমাদের স্টোমাক কি বলে, লিভার হলে কি হবে। আর মেয়েদের জন্য যদি কোথায় হয়, ওভারিতে হয়, তাহলে কি হবে? ওভারি তার লং টাইম টিউমার টিউমার, তার লং টাইম ইফেক্ট কি? ইনফার্টিলিটি, লং টাইম ইফেক্ট ইনফার্টিলিটি। ওকে, সিম্পল হিসাব। ওকে, এগুলো হচ্ছে মেটাস্ট্যাসিসের জন্য হইছে। এগুলো কিসের জন্য হইছে? মেটাস্ট্যাসিসের জন্য হইছে। জি বলেন। হেমাটোজেনিক স্প্রেড হচ্ছে লিভারে জি আপু বুঝি নাই। হেমাটোজেনিক স্প্রেড লিভারে হবে। জি আপু প্রথমটা পোর্টাল ভেইনের তো ব্রাঞ্চ হচ্ছে স্প্লেনিক ভেইন আর সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন, তো আমার তো এটা ইন্টেস্টাইনে যাওয়ার কথা না। আচ্ছা, পোর্টাল ভেইনের ব্রাঞ্চ শুধুমাত্র স্প্লেনিক ভেইন আর সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন না, পোর্টাল ভেইনের ব্রাঞ্চ অনেকগুলা। পোর্টাল ভেইনের ব্রাঞ্চ স্প্লেনিক ভেইন ফ্রম দ্য সিস্টেম স্প্লিন, পোর্টাল ভেইনের ব্রাঞ্চ সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন ফ্রম দ্য সুপিরিয়র মেসেঞ্জারিক, পোর্টাল ভেইনের ব্রাঞ্চ লোয়ার পোর্শন অফ দ্য ইসোফেগাসের যে ভেইন, সেটাও পোর্টাল ভেইনের ব্রাঞ্চ। আমি জানি না আপনারা জানেন কিনা, জানেন কি জানেন না বলেন। জি ভাইয়া। যখন একটা মানুষের পোর্টাল হাইপারটেনশন হয়, তার 3 জায়গা থেকে ব্লিডিং হয়, মুখ থেকে, পাছা থেকে। একটা হচ্ছে ইয়েস, ইসোফেজিয়াল ভ্যারিসিস রাপচার করে 1 নম্বর কন্ডিশন হয়, রাইট? ইসোফেজিয়াল ভ্যারিসিস রাপচার করে মানে তার মুখ দিয়ে ব্লাড পড়ে, হেমাটোমেসিস হয়। তার অর্থ হচ্ছে পোর্টাল ভেইনের 1 নম্বর ইম্পর্টেন্ট যদি বলেন, সেটা হচ্ছে লোয়ার পোর্শন অফ দা ইসোফেজিয়াল ভেইন, রাইট? আমরা একটু আগে কি বলছিলাম? ভাই আমি বলতে চাচ্ছি যে যদি লিভারে হবে তাহলে ইন্টেস্টাইনে যাবে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। তো বললাম যে যেহেতু পোর্টাল ভেইনে কন্ডিশন বলতেছেন। হ্যাঁ জি জি আপু, জি জি, ওইটা হবে অবশ্যই। এটা হলে ওইটা হবে, মানে রিভার্সটা হবে, হবে আপু, হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, যে দেখেন আমি কিন্তু বলছিলাম যে আপনাদের স্টোমাকের সবচেয়ে কোন পোর্শনে ক্যান্সার হয় বেশি? কার্ডিয়াক পোর্শনে না? জি ভাই। জি ভাই। ওকে, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে মেটাস্টাসিসের কারণে কি কি ইফেক্ট পাবেন আপনি মুখস্থ করবেন না। পরীক্ষা হলে স্যার থেকে জিজ্ঞেস করবে একটা কার্সিনোমা পেশেন্ট আসছে, তুমি কি কি পাবা? তো আপনি ওয়েট বলে এভাবে বলছো কেন, চিন্তা করে বলো, এদিকে দেখো ওইদিকে দেখো, এভাবে বলবে, এদিকে দেখো ওইদিকে দেখো। বুঝছেন তো কথাটা? তখন আপনি কি করবেন? এদিকে দেখবেন ওইদিকে দেখবেন। বুঝছেন কথাটা? আপনি যখন স্যারকে আনসার করবেন, আপনি মেমোরাইজ করে আনসার করবেন না, আপনি স্যারকে দেখাবেন যে স্যার আমি বুঝে বুঝে বলতেছি। ডাইরেক্ট 58 জন বলতেছে, ওকে আমি বুঝে বুঝে বলতেছি। স্যার জি স্যার, এটা যেহেতু স্টোমাকে থেকে যদি লিভারে যায় তাহলে এ পাবো, স্টোমাকে যদি এ পাবো, এবার বলে স্যার তো খুশিতে একদম বাগ বাগুম, দেখবেন যে কোশ্চেন করবে না, জাস্ট 12 বিলিয়ন অনার্স। বুঝছেন কথাটা? সো যখন আপনি আনসার গুলো দিবেন, এভাবে আনসার দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বললাম এখন হচ্ছে মেটাস্টাসিসের কারণে কি কি ইফেক্ট পাচ্ছে। এখন যেটা বলবো সেটা হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের জন্য কি কি ইফেক্ট পাবেন। ওকে, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের জন্য কি কি ইফেক্ট পাবেন। ওকে, আসেন, আমি আগেই বললাম প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে বিভিন্ন হরমোন অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য হয়ে থাকে, ঠিক না? আচ্ছা, এখন মনে রাখবেন আমাদের স্টোমাকের ক্যান্সার সেলগুলা কিছু গ্রোথ ফ্যাক্টর ক্রিয়েট করে, এবং এই গ্রোথ ফ্যাক্টর গুলা আপনার বডির কেরাটোসাইটকে কি করে, অনেক বেশি কি করে, কি বলে এটাকে, ওয়ার্ডটা মাথায় আসছে ইংলিশ ওয়ার্ডটা। আচ্ছা, এই গ্রোথ ফ্যাক্টর গুলা অনেক বেশি আপনার কেরাটোসাইট গুলাকে কি করে, এটাকে মানে মেন কথা হচ্ছে মানে ইনফ্লুয়েন্স করে মাথায় আসছে না ওটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? আপনার এই গ্রোথ ফ্যাক্টর গুলা আপনার কেরাটোসাইট গুলোকে কি করে, অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। তো কেরাটোসাইটকে যখন ইনফ্লুয়েন্স করবে, কেরাটোসাইট কি করে, প্রোডাকশন অনেক বাড়ে যায়। আর কেরাটিনোসাইটের প্রোডাকশন যদি বেড়ে যায়, জি জি বলেন, স্টিমুলেট করে। ওকে, হ্যাঁ স্টিমুলেট করে, আমি ওয়াটার মনে আসছে না, স্টিমুলেট করে। ওকে, যখন আপনার কেরাটোসাইটকে স্টিমুলেট করে, তখন কেরাটোসাইটের প্রোডাকশন কি হয়ে যায়, বেড়ে যায়। আর কেরাটোসাইটের প্রোডাকশন যদি বেড়ে যায়, তখন কালারটা কি হয়, কালো, ডিপ কালার, ডিপ ব্ল্যাক কালার, রাইট? ওকে, তাহলে কি হবে, বডির মধ্যে ছোপ 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 কালো কালো দাগ পাবেন। কি বললাম, যদি কোন একটা পেশেন্টের কার্সিনোমা স্টোমাক হয়, তখন সেখান থেকে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। সেই গ্রোথ ফ্যাক্টরগুলো কি করে, আপনার কেরাটোসাইটকে ইনফ্লুয়েন্স করে, স্টিমুলেট করে। তখন কি হয়, আপনার কেরাটিনোসাইট প্রোডাকশন বেড়ে যায়, ঠিক আছে? প্রচুর পরিমাণ কেরাটিন প্রোডাকশন হয়। আর যখন প্রচুর পরিমাণ কেরাটিন প্রোডাকশন হয়, তখন কি হয়, তখন আপনার বডিতে, সারা বডিতে ছোপ 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 কালো কালো দাগ পাবেন। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় সেবহরিক কেরাটাইসিস। দেখেন সেবহরিক, SEB, দেখেন SEB
ওমা এখন কি আসছে দেখেন SEB দেখছেন ORRHEIC SEBORRHEIC সেভরিক কেরাটোসিস ওকে দেখছেন কথাটা ইয়েস অর নো জি ভাইয়া ওকে তাহলে বললাম গ্রোথ ফ্যাক্টরে যখন কেরাটিনোসাইট প্রোডাকশন বাড়বে তার সঙ্গে সঙ্গে কেরাটিন প্রোডাকশন বাড়বে সারা বডিতে গায়ের মধ্যে কি পাবেন ছোপ কালো কালো দাগ পাবেন এটাকে বলা হয় সেবোরিক কেরাটোসিস এই সাইনটাকে বলা হয় লেসার ট্রেলার সাইন LESER TRELAT লেসার ট্রেলার সাইন ক্লিয়ার এক নম্বর বুঝছেন বুঝেন নাই বলেন কুইকলি বলেন এক নম্বর বুঝছেন কি বুঝেন নাই জি ভাই লেসার ট্রেলার সাইন LESER TRELAT লেসার ট্রেলার সাইন ওকে 2 নম্বর আসেন যদি এই ক্যান্সার সেলগুলা ডিসলজ হয়ে যায় মানে মেটাস্টেসিস হয়ে যায় অনেক সময় এগুলো কি করে মিডিয়াম সাইজ আর্টারিকে ব্লক করে ফেলে বুঝতে কিছু নেই বুঝে পড়ি যদি ক্যান্সার সেলগুলা ডিসলজ হয়ে যায় মেটাস্টেসিস হয়ে যায় তখন এই ক্যান্সার সেলগুলা কি করে মিডিয়াম সাইজ আর্টারিটাকে ডিসলজ করে ফেলে কি করে মিডিয়াম সাইজ আর্টারি এখানে গিয়ে আটকে বসে থাকে তাহলে মিডিয়াম সাইজ আর্টারি কি এলাস্টিক আর্টারি নাকি না কুইক ইলাস্টিক মিডিয়াম সাইজ আর্টারি এলাস্টিক আর্টারি নাকি লার্জ আর্টারি এলাস্টিক আর্টারি লার্জ আর্টারি এলাস্টিক আর্টারি আর মিডিয়াম সাইজ আর্টারি মাসকুলার না মাসকুলার আর্টারি অর্থাৎ এগুলো স্প্যান করতে পারে না তাহলে কি হবে যখন এটাকে ব্লক করে ফেলবেন তখন কি ব্লাড আর পাস করতে পারবে ব্লাড আর পাস করতে পারবে না ব্লাড যখন পাস করবে না তখন ওই কন্ডিশনটাকে কি বলে ভাস্কুলাইটিস ব্লাড পাস না করলে কেন ভাস্কুলাইটিস হবে এটাকে বলা হয় এই কন্ডিশনটাকে যদি কোন একটা লোকেশনে ব্লাড আর যাইতে না পারে কি বলে এটাকে ইসকেমিয়া বলে আর আমি শুনতেছি না সবাই বলতেছে ইসকেমিয়া বলে রাইট ইসকেমিয়া বলে তাহলে কি হবে আপনার মিডিয়াম সাইজ আর্টারিতে কোথায় কোথায় বেশি পাওয়া যায় দুইটা লোকেশনে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিডনি আর 2 নম্বর হচ্ছে হার্ট কিডনি আর হার্টে যদি ব্লাডটা যেতে না পারে অর্থাৎ করোনারি সার্কুলেশন অফ হয়ে যায় অথবা কিডনির এফারেন্ট আর্টারি অফ হয়ে যায় তখন কি আর কি হবে এরা কি সার্কুলেশন পাবে ব্লাড পাবে না ব্লাড যদি না পায় তাহলে কি হবে ইসকেমিয়া হবে ইসকেমিয়া হলে কি হবে লং টাইম ইসকেমিক কন্ডিশনের জন্য আপনার সেলগুলো আস্তে আস্তে কি মারা যাবে না তাকে কি বলা হয় ইনফার্কশন বলা হয় রাইট তখন কি হবে আপনার কিডনিটা ইনফার্ক্টেড হয়ে যাবে আপনার হার্টটাও ইনফার্ক্টেড হবে হার্ট যখন ইনফার্ক্টেড হয় তখন কি বলা হয় এমআই আর কিডনি ইনফার্ক্ট হলে কি বলা হয় অ্যাকিউট কিডনি ফেলিয়ার বুঝতে কিছু নাই সো প্রথমটা হচ্ছে লেসার ট্রেলার সাইন আর পরেরটা কি বললাম যে আপনার মিডিয়াম সাইজ আর্টারিগুলো ব্লক হয়ে যায় এটাকে বলা হয় পলি আর্টারিটিস নোডোসা প্যান দেখে পেলেন প্যান পলি আর্টারিটিস নোডোসা মুখস্থ করার কিছু নাই সব বুঝে পড়বো এখন হ্যাঁ মনে রাখতে হলে আপনাকে পড়তে হবে আমি বলে বুঝে দিব বাট মনে রাখতে হলে আপনাকে পড়তে হবে নাহলে কিন্তু হবে না ঠিক না ওকে দুটো সাইন পড়লে বুঝছি আমরা দুটো সাইন বুঝছি ওকে 3 নাম্বারটা হচ্ছে এই যে ডিসলজ বিষয়টাকে এটাকে কি বলে থ্রম্বাস নাকি এমবোলাস তাহলে এই যে মাইগ্রেটরি এমবোলাস তৈরি হচ্ছে এই এমবোলাস গুলা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লক করতেছে আর লজ করার কারণে কি হয় টিস্যু ফ্যাক্টর তৈরি হয় টিস্যু ফ্যাক্টর তৈরি হয় ওকে টিস্যু ফ্যাক্টর তৈরি হয় এবং সেখান থেকে কি হয় কোয়াগুলেশন ক্যাসকেড স্টার্ট হয়ে যায় অর্থাৎ আপনার বডি বিভিন্ন জায়গায় আপনি কি পাবেন থ্রম্বোসিস পাবেন বুঝছেন কথাটা থ্রম্বোসিস এই সাইনটাকে বলা হয় ট্রোসিউ সিনড্রোম লেখেন TROUSSEAU ট্রোসিউ সিনড্রোম কি বললাম আপনার এই যে মাইগ্রেটরি এমবোলাস বা ফর্মেশন হচ্ছে বা মাইগ্রেটরি এমবোলাস গুলো হচ্ছে তাদের কারণে কি হয় টিস্যু ফ্যাক্টর রিলিজ হয় আর টিস্যু ফ্যাক্টরে কি হয় কোয়াগুলেশন ক্যাসকেড স্টার্ট হয়ে যায় তখন বিভিন্ন জায়গায় কি পাবেন আপনি থ্রম্বাস পাবেন ওকে এই থ্রম্বাসটাকে তখন বলা হয় মাইগ্রেটরি থ্রম্বাস আর সিনড্রোমটাকে বলা হয় ট্রোসিউ সিনড্রোম কে বুঝে নাই প্লিজ বলেন দ্রুত বলেন আমাদের টাইমে যাচ্ছে ভাই আবার বলেন যখন আপনার বডিতে এই যে এমবোলাস তৈরি হচ্ছে মানে আপনার এই ডিসলজ সেলগুলো হচ্ছে এরা কি বিভিন্ন জায়গায় লজ করে না
লজ যখন এটা বিভিন্ন জায়গায় লজ করে তখন এটা কি করে টিস্যু ফ্যাক্টরকে রিলিজ করে। হ্যাঁ, টিস্যু ফ্যাক্টর গুলো কি করে আপনার কোয়াগুলেশন ক্যাসকেড স্টার্ট করে। আর কোয়াগুলেশন ক্যাসকেড যখন স্টার্ট হয়ে যায় তখন বিভিন্ন জায়গায় কি হয় কোয়াগুলেশন হয়। কোয়াগুলেশন হলে তখন কি বলি কি থ্রম্বাস বলি না, থ্রম্বাস বলি। অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি কি পাবেন থ্রম্বাস পাবেন। ওকে, এটাকে বলা হয় মাইগ্রেটরি থ্রম্বাস। এই সিনড্রোমটাকে বলা হয় ট্রোসিউ সিনড্রোম। ট্রোসিউ সিনড্রোম, TROUSEAU, ট্রোসিউ সিনড্রোম। ওকে, আমি কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি বলেন কুইকলি বলেন। থ্রম্বাস ডিসলজ হলে ওইটাকে তো অ্যাম্বুলাস বলে, তাহলে অ্যাম্বুলাস থেকে কেন থ্রম্বাস হচ্ছে আমার কিভাবে বলতেছি এমবোলাস যেটা ডিসলজ হচ্ছে সেটাকে তো আমরা এমবোলাস বলতেছি। এমবোলাসটা যখন বিভিন্ন জায়গায় লক, এমবোলাসে সারা জীবন ঘুরবে? এমবোলাসে তো কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাবে, আটকাবে না? জি ভাইয়া। যখন এটা আটকে যাবে তখন আমরা এখানে এমবোলাস বলতে পারবো না, তখন বলবো থ্রম্বাস। থ্রম্বাস আর এমবোলাস মানে হচ্ছে থ্রম্বাস মানে ফিক্সড, এমবোলাস মানে মুভেবল। থ্রম্বাস মানে ফিক্সড, এমবোলাস মানে মুভেবল। তাহলে একটা আমি বসে আছি আমি থ্রম্বাস, আমি মুভ করতেছি আমি এমবোলাস, এই জন্য কি বলি থ্রম্বো এমবোলিজম। ক্লিয়ার? জি ভাইয়া। এটাকে যেমন বলছিলাম লিম্ফোমা আর লিম্ফোসাইট যেমন কি ইন্টারচেঞ্জেবল, থ্রম্বাস এবং এমবোলাসও কি ইন্টারচেঞ্জেবল, ঠিক না? এটাই হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপর গেল কি আমাকে বুঝতে পারছি। এখন আসেন আমি সবকিছু বুঝাই ফেলছি। মানে এখন ফার্স্টে থ্রম্বাস ছিল, পরে অ্যাম্বুলাস হইছে, এগেইন থ্রম্বাস হয়ে গেছে, আবার থ্রম্বাস হয়েছে। ইয়েস, মানে এটা লজ হয় ডিসলজ হয়, লজ হয় ডিসলজ হয়। সমস্যা হচ্ছে কারণ যেটা অনেক বড় না, ছোট ছোট, সো কন্টিনিউয়াসলি লজ এবং ডিসলজের খেলা চলে। ওকে, আমরা সব বুঝে ফেলছি। এখন একটা পেশেন্ট আপনার কাছে আসছে। হ্যাঁ, আপনার কাছে একটা কথা বলি, সারা গায়ের মধ্যে যদি কালো কালো ছোপ পড়ে, এটাকে কি বলছিলাম কি বলছিলাম? সেবোরিক কেরাটোসিস। সাইনটার নাম কি? লেসার প্রিলেট সাইন না? অনেক সময় কোন কোন মানুষের এক্সিলার নিচে কালো হয়ে যায়, কোন কোন মানুষের এক্সিলার নিচে কালো হয়ে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। ওকে, সেম কন্ডিশন, সেম কারণেই হয়, ঠিক আছে? কারণ কোন মানুষের ক্ষেত্রে এই এক্সিলার নিচে ব্ল্যাকিশ হয়ে যায়, কালো হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, ঠিক আছে? এখন আসেন আপনাকে আমি যদি কোশ্চেন করি, এখন যদি বলি কোশ্চেন করি যে একটা পেশেন্ট তার কার্সিনোমা স্টোমাক আছে, কি কি সাইন সিম্পটম আপনাকে শো করবে? এখন বলতে কি আপনার কোনো প্রবলেম হবে নাকি আপনাকে মুখস্থ করতে হবে ধরে ধরে? কথা বলে না কেউ, কথা বলেন মুখস্থ করার কিচ্ছু নাই। ফার্স্ট আমি বলেছি ক্যান্সারের জন্য প্রথম যে সিমটম গুলো আপনি মনে রাখবেন সেটা হচ্ছে কনজারভেটিভ সিমটম। মানে যে সিমটম গুলো নর্মালি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে পাবেন, কি কি পান সেটা? ওয়েট লস কেন বাবা? আর্লি ক্যান্সারে কি ওয়েট লস পাওয়া যায়? লেট স্টেজ পাওয়া যায়। প্রথমে আসেন ফার্স্টে আমরা জানি ক্যান্সার সেলগুলো বিভিন্ন ধরনের কি করে সাইটোকাইন রিলিজ করে, তার কারণে কি হয়? তার কারণে আপনার খাওয়ার প্রতি অনীহা হয়, অ্যানোরেক্সিয়া হবে। তাহলে ফার্স্টে আপনি বলবেন অ্যানোরেক্সিয়া। পেশেন্টের বমি ফিল হবে, নজিয়া, কখনো কখনো সে বমি করে দিবে, কি হবে? ভমিটিং। তারপর ক্যান্সার হলে পেইন হবে না? পেইন। তাহলে এগুলো নর্মাল কথাবার্তা যে ক্যান্সার হলে আপনি এগুলো পাবেনই। কি পাচ্ছেন তাহলে? 1 নাম্বার পাচ্ছেন আপনি অ্যানোরেক্সিয়া, 2 নাম্বার পাচ্ছেন নজিয়া, 3 নাম্বার হচ্ছে ভমিটিং, 4 নাম্বার হচ্ছে পেইন। হ্যাঁ, পেইন। আর আপনার যখন নজিয়া হবে, ভমিটিং হবে, অ্যানোরেক্সিয়া হবে, তখন আপনার আস্তে আস্তে কি খাওয়ার প্রতি যেহেতু অনীহা অনেক কমে যাবে, আপনার একসময় ওয়েট লস হবে, তখন আপনি কি পাবেন? ওয়েট লস পাবেন। এবারে 5টা সিমটম যে কোনো ক্যান্সারের জন্যই পাওয়া যায়। জিআইটি যে কোনো ক্যান্সারের জন্য এই 5টা সিমটম কমন। 1 অ্যানোরেক্সিয়া, 2 নজিয়া, 3 ভমিটিং, 4 পেইন, 5 নাম্বার হচ্ছে সবগুলো কন্ডিশনের কারণে ওয়েট লস। এটা কমন, মুখস্থ বলে ফেলবেন, কাহিনী খতম। এবার আপনি বলেন সিমটম স্পেসিফিক লোকেশন ওয়াইজ। প্রথমটা হচ্ছে কি, যদি স্টোমাক কার্সিনোমা হয়, হ্যাঁ স্টোমাক কার্সিনোমা যদি কি হয় ব্লাড ভেসেল ছিঁড়ে যায়, তখন কি হবে? ভমিটিং হবে, ব্লাড কি হবে? এটাকে হেমাটেমেসিস। যদি অল্টার ব্লাড হয় বলবেন মেলেনা। সিম্পল হিসাব, অল্টার হলে কি হবে? মেলেনা। যখন ব্লাডটা ক্রনিক্যালি লস হবে তখন কি হয়? অ্যানিমিয়া। তখন অ্যানিমিয়া হবে। তাহলে কি কি পাচ্ছি? সিম্পল হিসাব, 1 নাম্বার হচ্ছে অ্যানোরেক্সিয়া, 2 নাম্বার হচ্ছে নজিয়া, 3 নাম্বার হচ্ছে ভমিটিং, 4 নাম্বার হচ্ছে পেইন, 4টা কন্ডিশনের জন্য ওয়েট লস। হ্যাঁ, ব্লাড যদি লস হয় অ্যাকিউটলি তাহলে হেমাটোমেসিস, অল্টার হয়ে লস হলে মেলেনা। যদি ব্লাড কন্টিনিউয়াসলি লস হয় বাট আপনি জানেনই না তখন হবে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে আপনি কেমন পাবেন? পেল ফেস পাবেন, ঠিক না? পেল ফেস পাবেন। এবার আসেন এই পেশেন্টটার জন্য, এবার হচ্ছে তার অনুযায়ী যদি সেই পেশেন্টের পেনটা, এই পেশেন্টটার ক্ষেত্রে যদি পেরিটোনিয়ামকে ইনভলভ করে পড়ে তাহলে আপনার কি হবে? পেরিটোনাইটিস হবে, অর্থাৎ আপনার এপিগ্যাস্ট্রিক পেন
ডেভেলপ করবে, অর্থাৎ টেন্ডারনেস ডেভেলপ করবে। আপনি পেটে হাত দিলে পেশেন্ট কি হবে, উ করবে, অর্থাৎ কি হবে, টেন্ডার পেন নাকি টেন্ডারনেস ক্রিয়েট হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? ওকে, টেন্ডারনেস ডেভেলপ করবে। যদি এটা লিম্ফ নোডে চলে যায় তখন লিম্ফ নোডে কি হবে, লিম্ফ নোড ফুলে উঠবে, এনলার্জমেন্ট হবে, তাহলে পেটের মধ্যে পানি পড়বে, সিস্টার মেরি জোসেফ সাইন। আর যদি এখানে পাই তাহলে কি বলবো একে, কি বলবো, না ভার্সিউ গ্ল্যান্ড এনলার্জমেন্ট, কি বলবো এটাকে, প্রোসিয়াস সাইন। তাহলে পেটের মধ্যে নাভিতে হলে বলবো সিস্টার মেরি জোসেফ সাইন, এখানে হলে বলবো ট্রোসিয়াস সাইন, এটা হচ্ছে ভার্সিউ গ্ল্যান্ড। ওকে, তারপর কি বললাম, যদি আপনার লিভারকে ইনভলভ করে ফেলে তাহলে কি হবে বলেন, লিভার কি হবে, জন্ডিস, অ্যাসাইটিস, হাইপারপ্রোটিনেমিয়া, এসব কাজ কারো হবে। যদি আপনার কি হয়, আর কি ছিল, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে যদি ওভার ডেভেলপ করে ফেলে তাহলে কুকেনবার্গ টিউমার, অর্থাৎ লং টাইমে সে বলবে তার বাচ্চা কাচ্চা হয় না, ইনফার্টিলিটি। ওকে, এরপর হচ্ছে তার বডিতে যদি কালো কালো ছোপ ছোপ পান তাকে বলে লেসার ট্রিলেট সাইন। ঠিক আছে, যদি তার প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাব হয় না, হ্যাঁ প্রস্রাব হচ্ছে না, 5 দিন ধরে তার প্রস্রাব বন্ধ, কি বলে, অ্যাকিউট কন্ডিশন, 5 দিন ধরে তার প্রস্রাব হয় না, অ্যাকিউট কন্ডিশন, কি বলে এটাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি। পেশেন্ট যদি হঠাৎ করে হার্টে ব্যথা হয়, পেইন হয়, চেস্ট পেইন হয়, এক্সাম এমআই, ইনফেকশন, পেশেন্টের সারা গায়ে যদি ছোট বললাম তো প্রেসিপিটেশন, যেখানে কালো হয়ে থাকে অ্যাকান্থোসিস কি বলে, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। ওকে, তারপর হচ্ছে সারা গায়ে যদি কালো কালো লাল লাল হয়ে থাকে, লাল প্রোসিয়াস সিনড্রোম। লাল লাল কেন হচ্ছে, এটাই বললাম, ক্লটিং ফ্যাক্টর, ক্যাসকেড, কোয়াগুলেশন ক্যাসকেড হবে না, কি পাবেন, পারপুরা পাবেন, থ্রম্বোসিস পাবেন, তো পারপুরা, সারা গায়ে ছোট ছোট লাল 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 গুটি 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 পারপুরা, এটাকে বলবেন প্রোসিও সিনড্রোম। আমি কি বুঝতে পারছি বিষয়গুলা, মুখস্থ করার কিছু নাই, এগুলো নিয়ে অনেক কান্নাকাটি করার দরকার নাই, জাস্ট এগুলো এখন তো বুঝে গেছেন কিভাবে বলবেন। আপনি জিজ্ঞেস করে একটা বলতে থাকবেন, টিচার বলবো যা বাবা হইছে অনেক পারছো, যা দূর। কেউ কি বুঝেন না আসেন যে ভাইয়া বুঝি না কি বলতেছেন, প্যাপ প্যাপ করতেছেন, বুঝি না কিছু বলেন। ওকে, এখন আসেন, যেহেতু জাপানে স্টোমাক কার্সিনোমা সবচাইতে বেশি হয়, এই জন্য স্টোমাক কার্সিনোমা নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ যে দেশটাতে হয় সেটা হচ্ছে জাপান। ওকে, জাপান যা বলবে স্টোমাক কার্সিনোমা সারা পৃথিবী তাই মেনে নিবে, কারণ ওদের থেকে বেশি রিসার্চ এই স্টোমাক কার্সিনোমা নিয়ে আর কোনো দেশ করে না। ঠিক আছে, ওদের অনুযায়ী স্টোমাক কার্সিনোমাকে লোকেশন ওয়াইজ 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। এটাকে বলা হয় জাপানিজ ক্লাসিফিকেশন অফ দ্য স্টোমাক কার্সিনোমা। কি বলা হয়, জাপানিজ ক্লাসিফিকেশন অফ দ্য স্টোমাক কার্সিনোমা। কোশ্চেনটা প্রায় করে ভাইভাতে। তাহলে এই অনুযায়ী কার্সিনোমা স্টোমাক 2 রকম, আর্লি, অ্যাডভান্সড। আর্লি বলেন, অ্যাডভান্সড। আর্লি কখন বলবো, যদি কার্সিনোমাটা শুধুমাত্র মিউকোজা আর সাবমিউকোজার মধ্যেই থাকে। কি বললাম কথাটা, যদি কার্সিনোমাটা শুধুমাত্র আপনার মিউকোজা এবং সাবমিউকোজার মধ্যেই থাকে, লিম্ফ নোড ইনভলভমেন্ট হোক বা না হোক, কথা বুঝে ট্রাই করেন। যদি কার্সিনোমা আপনার মিউকোজা এবং সাবমিউকোজাতে থাকে এবং লিম্ফ নোড ইনভলভমেন্ট হোক বা না হোক, তাহলে আমরা কি বলবো, আর্লি কার্সিনোমা। তার অর্থ লিম্ফ নোড ইনভলভমেন্ট নট ম্যাটার। যদি মিউকোজা এবং সাবমিউকোজা ইনভলভমেন্ট করে, তার সঙ্গে যদি থাকে লিম্ফ নোড ইনভলভমেন্ট হোক বা না হোক, এই কন্ডিশনটাকে বলবো আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর যদি কার্সিনোমাটা চলে যায় মাসেল লেয়ারে বা তার বেশি, তখন তাকে আমরা বলবো অ্যাডভান্স কার্সিনোমা। ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? এটা হচ্ছে জাপানিজ ক্লাসিফিকেশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে, বুঝছেন আপনারা? ওকে, মনে রাখবেন জাপানিজ ক্লাসিফিকেশন অনুযায়ী যদি কারো আর্লি কার্সিনোমা হয় এবং তাকে আপনি যদি খুব দ্রুত ডায়াগনোসিস করেন, তাহলে এই পেশেন্টদের প্রগনোসিস খুবই 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 ভালো এবং এরা সাধারণত অনেক বছর বাঁচতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার আসেন আমরা ট্রিটমেন্ট, আমরা কিভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস একদম ইজি, আপনি জানেন। প্রথমে একটা এন্ডোস্কোপি করবেন এবং অবশ্যই কি নেবেন, 10 থেকে 12টা বায়োপসি নেবেন। ওকে, বায়োপসি গুলো নেওয়া হয় সেন্ট্রা থেকে, বায়োপসি নেওয়া হয় এইজ থেকে, মাল্টিপল বায়োপসি নেওয়া হয়। ঠিক আছে, তো বললাম কি, প্রথমে ডায়াগনোসিস করার জন্য কি করবেন আপনারা, ইনভেস্টিগেশন। 1 নম্বর হচ্ছে একটা এন্ডোস্কোপি করবেন, তার সঙ্গে একটা বায়োপসি করবেন, 10 থেকে 12টা বায়োপসি করবেন। আর কি করবেন বলেন তো, বলছেন? এইচ পাইলোরি এইচ পাইলোরি ডায়াগনোসিস আপনি এখানে করেন বা না করেন তেমন বেশি আসা যায় না। যদি আমরা ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্ল্যান হিসেবে আমরা এইচ পাইলোরি রেডিয়েশন থেরাপি দিয়ে থাকি, তার আমরা এখানে করবো একটা এক্সরে,
ব্যারিয়াম নাকি, ব্যারিয়াম দিয়ে একটা এক্সরে করবো, ঠিক আছে? ওকে, ব্যারিয়াম দিয়ে এক্সরে কেন করবো বলেন তো, কে বলতে পারবেন? লাভবাইক বলেন, হাত তুলেন। ফিলিং ডিফেক্ট Basically করবে obsession. পাইলোরিক না, না, স্টেনোসিস ইয়েস, পাইলোরিক স্টেনোসিস মানে গ্যাস্ট্রিক আউটলেট সিনড্রোম ডেভেলপ করছে কিনা এটা দেখার জন্য আমরা কি করবো, ব্যারিয়াম মিল এক্সরে করবো। তার অর্থ ডায়াগনোসিস করার জন্য আসলে ব্যারিয়াম মিল এক্সরে দরকার নাই, কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা সেটা দেখার জন্য আমাকে ব্যারিয়াম মিল এক্সরে করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলেন? ওকে, এবার এবার যেটা দেখবেন সেটা হচ্ছে তার কতটুকু মেটাস্টেসিস হয়েছে তা দেখার জন্য আমরা কি করি বলেন? স্টেজিং করি। অ্যাবডোমিনাল সিটি স্ক্যান এটা করি, abdomen। যার মাধ্যমে আমরা স্টেজিং করব, ঠিক না? তো সিটি স্ক্যান তো করতেই হবে, রাইট? সিটি স্ক্যান করে আমরা স্টেজিং করব। ওকে, এবার ট্রিটমেন্ট প্ল্যানে আসেন। ট্রিটমেন্ট প্ল্যান করার সময় আগে বললাম যে আমরা এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি এইচ পাইলোরি চিন্তা করি তাহলে অবশ্যই এইচ পাইলোরি রেডিয়েশন থেরাপি দিব। আর কি কি ট্রিটমেন্ট দিতে পারি এটা আসেন, ট্রিটমেন্টগুলো আমি একটু বই থেকে বলি, মানে আপনাদের জন্য। মানে কোশ্চেন জি বলেন, কোশ্চেন করতে থাকেন, আমি আসছি। আমাদের আমাদের দেশ তো হচ্ছে মানে ডেভেলপিং একটা কান্ট্রি, মানে বেশিরভাগ মানুষ হচ্ছে মানে গরিব, তো এই জন্য তো হচ্ছে মানে সিটি স্ক্যান কি আমাদের দেশের জন্য মানে কি আমাদের আচ্ছা দেশে করা দেখেন, হয়? জিনিসটা হচ্ছে অবশ্যই করা হয়, কজ কার্সিনোমা যদি ডেভেলপ করে ফেলে আপনি পেশেন্টকে সিটি স্ক্যান দিবেন, সে করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার বিষয়। এক, দুই নম্বর হচ্ছে যেহেতু এই ট্রিটমেন্ট গুলো অনেক বেশি ব্যয়বহুল, অধিকাংশ পেশেন্টই ট্রিটমেন্ট করে না। ওকে, হ্যাঁ, এবং অধিকাংশ পেশেন্টই আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় না, অধিকাংশ পেশেন্টই লেট স্টেজে ডায়াগনোসিস হয়। অর্থাৎ দুনিয়ার সাইন সিম্পটম নিয়ে সে আসবে আপনার কাছে এবং আপনি বুঝবেন যে তার অবস্থা খুবই খারাপ। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে এই পেশেন্ট গুলা আসলে আর তেমন কোনো ট্রিটমেন্ট করে না, তারা আস্তে ধীরে নেজোগ্যাস্ট্রিক ফিলিং করতে করতে মারা যায়। সো আপনি টেনশন করতে হবে না যে আপনি তাকে করবেন কি করবেন না, ওর মানে অনেক বেশি গরিব পেশেন্টের ক্ষেত্রে আপনি তাকে দিবেন, সে দেখবেন যে নিজে করবে না, ঠিক আছে? আর করলেও তাদের কি প্রগনোসিস খুব বেশি ভালো না, মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা অনেক লেট স্টেজ আসে। কার্সিনোমা নরমালি আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় না, ঠিক আছে? খুব বেশি সচেতন মানুষ ছাড়া কার্সিনোমা স্টোমাক ডায়াগনোসিস আর্লি স্টেজ হয় না, সব লেট স্টেজে হয়, ঠিক আছে? কারণ পেট ব্যথা, গ্যাস্ট্রিকের পেইন হয়, এগুলোর জন্য মানুষগুলো ডাক্তার কাছে আসে না, তারা ওষুধ খায়। ওকে আপু, বুঝতে পারছি? জি ভাই। ওকে, যেটা বলতেছিলাম তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিব? হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সার্জারি আমি কখন করতে চাবো? যদি আমরা খেয়াল করি দেখি যে হ্যাঁ আপনার সার্জারিটা করলে পেশেন্টের প্রগনোসিসটা গুড, তখন আমরা সার্জারি করা ট্রাই করবো। এখন কোশ্চেন হচ্ছে সার্জারির জন্য কি কি করতে পারি। ফার্স্টে আগে বললাম যদি আপনি দেখেন যে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা, অর্থাৎ আপনি কনফাইন্ড অবস্থায় পাইছেন যে মিউকোজা বা সাবমিউকোজার মধ্যে, তাহলে আপনি কি করবেন? সাবমিউকোজাল রিসেকশন করবেন, ঠিক আছে? আপনি সাবমিউকোজাল রিসেকশন করবেন। যদি দেখেন না তার ডায়াগনোসিসটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে এবং সেটা মাল্টিপল জায়গায় হয়ে গেছে, কি হয়েছে? মাল্টিপল জায়গায়, মানে আর একটা জায়গায় নেই, স্টোমাকে একটা পোর্শনে না, 2-3টা পোর্শনে, তখন কি করবেন? টোটাল গ্যাস্ট্রেক্টমি করবেন। কি করবেন? টোটাল, কথা বলে না কেউ, দেখেন না কথা বলেন না। টোটাল গ্যাস্ট্রেক্টমি। টোটাল গ্যাস্ট্রেক্টমি করবেন, টোটাল গ্যাস্ট্রিকটা কেটে ফেলাই দিবেন। আচ্ছা, টোটাল গ্যাস্ট্রিক কেটে ফেলাই দিবেন, এটা হচ্ছে ইসোফেগাসের লাস্ট পোর্শন, এটা হচ্ছে ধরেন যে জুনাম কি এবার রেখে দিবেন। Subegojostomy. অ্যানাস্টোমোসিস করব। একটা অ্যানাস্টোমোসিস করবেন নাকি শুধু টোটাল গ্যাস্ট্রেক্টমি করে পেটের উপর ফেলাই দিতে আসবেন, ওই শালা বুদ্ধি রক্ত করতে বাইরে মরে যাবে। ইসোফেজিয়াল বা ইসোফেগো যে জুনোস্টমি করবেন, এইটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, কি বলা হয়? রোক্স এন্ড ওয়াই যে জুনোস্টমি, রোক্স এন্ড ওয়াই, আর ও ইউ এক্স ওয়াই রিকনস্ট্রাকশন কি বলা হয়? হ্যাঁ, রোগ এন্ড ওয়াই বা রোক্স ওয়াই বা সরি ইসোফেগো যে জুনোস্টমি। ক্লিয়ার? তাহলে টোটাল গ্যাস্ট্রেক্টমি প্লাস এটা করতে হবে কিন্তু। আরেকবার টোটাল গ্যাস্ট্রেক্টমি মানে টোটাল গ্যাস্ট্রিকটা অপারেশনটার নাম ও রোক্স আর ও ইউ এক্স ই এন ওয়াই আর ও ইউ এক্স হাইফেন ই এন হাইফেন ওয়াই, রোক্স এন্ড ওয়াই ইসোফেগো জেজুনোস্টমি। ক্লিয়ার? আচ্ছা, যদি দেখেন যে আসলে একে ট্রিটমেন্ট বা একে সার্জারি করলে আসলে তার কোনো লাভ নাই, পেশেন্টটা একে তো ওল্ড, পেশেন্টটার অবস্থা খুব খারাপ, হুদা মিশে আপনি একটা কষ্ট করে তার মানে সার্জারি করলেন, মানে অযথা, মানে জানেন যে মরে যাবেন গা, তাহলে আপনি কি তার করবেন? কোন সার্জারি করবেন? অবশ্যই করবেন, প্যালিয়েটিভ সার্জারি করবেন। অর্থাৎ আপনি যদি তার স্ট্যান্ডিং করতে পারেন, যদি কার্ডিয়াক পোর্শন হয় তার একটা স্ট্যান্ড করে দিবেন যাতে করে খাদ্যটা পাস করতে পারে, এই ধরনের ট্রিটমেন্ট গুলো দিবেন, এটি বলে প্যালিয়েটিভ সার্জারি। এটা আপনি তার সিম্পটম রিলিজ করবেন। ওকে, পেশেন্টটার দেখলেন যে তার একটা কেমোথেরাপি লাগবে, কেমোথেরাপি দেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে নিউ কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, আর একটা হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। ওকে, নিউ অ্যাডজুভেন্ট মানে কি? যে আপনি সার্জারি করার আগে কেমো শুরু করবেন,
যাতে করে কেমো দিয়ে আপনি কি করতে পারেন, ক্যান্সারটাকে ছোট করে আনতে পারেন। তাহলে করে কি হবে, সার্জারিটা আপনার জন্য ইজি হবে। একে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আপনি যদি কেমোথেরাপিটা সার্জারি আগে দেন, যাতে করে কেমোথেরাপির ইফেক্টের কারণে আপনার স্টোমাকের কার্সিনোমাটা ছোট হয়ে আসে, যাতে করে আপনি যখন সার্জারিটা করবেন সেটা ইজি হয়ে যাবে, একে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। ক্লিয়ার? আর 2 নম্বর হচ্ছে অনেক সময় সার্জারি করার পরে আমরা একটা কেমো দিই, যাতে করে যে সেলগুলো রয়ে গেল অথবা যে সেলগুলো মেটাস্টাসিস হয়ে গেছে অলরেডি, সেগুলোকে আপনি ডিস্ট্রয় করে দিতে পারেন, সেটার জন্য করা হয় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। ক্লিয়ার? বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন, বুঝছেন কি বুঝেন নাই? কেউ কথা বলে না। তাহলে কেমোথেরাপি কিরকম? নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আর হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। হ্যাঁ, এখন কেমোথেরাপি কোন কোন সাবস্টেন্স দিয়ে দিই এটা লেখেন, এটা এমসিকিউ তে আসে। ECF লেখেন, ECF। ইতে হচ্ছে কি লেখেন, এপিরুবিসিন। ইতে হচ্ছে এপিরুবিসিন। সিতে হচ্ছে সিসপ্লাটিন। আর এফ এ হচ্ছে 5-ফ্লোরোইউরাসিল। 5-ফ্লোরোইউরাসিল, এই 3টা সাবস্টেন্স আমরা ইউজ করি। ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে? কথা বলে না কেউ। ওকে, তাহলে আমি আশা করি ট্রিটমেন্ট প্রোটোকল আপনাদের বুঝাতে পারছি। ট্রিটমেন্ট প্রোটোকল আর তেমন কিছুই নাই। ওকে, পেশেন্ট খাইতে পারতেছে না, আপনি কি করবেন? নাজোগ্যাস্ট্রিক ফিডিং করবেন না? নাজোগ্যাস্ট্রিক ফিডিং দিবেন, অবশ্যই এটা দিবেন। এটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। ওকে, নাজোগ্যাস্ট্রিক ফিডিংটা হচ্ছে পেশেন্টের জন্য প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। যেহেতু পেশেন্টের কার্ডিয়াতে হয়, তখন অবস্ট্রাকশন ডেভেলপ করে ফেলে, পেশেন্ট খাইতে পারে না, তখন আপনারা নাজোগ্যাস্ট্রিক ফিডিং দিবেন। আচ্ছা, এটা মাথায় রাখবেন। নাজোগ্যাস্ট্রিক ফিডিংটার অপর নাম হচ্ছে টোটাল প্যারেন্টাল ফিডিং, না TPN। এটা ব্লাডে দেওয়া হয়, যদি ব্লাড দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় টোটাল প্যারেন্টাল ফিডিং, TPN। ওকে, আর কি আছে মাথায় আসতেছেন তো? আর কিছু আছে? এখন কি আছে? না, আমাদের টাইম হচ্ছে কেমোথেরাপি সাবস্টেন্স। সেটাই। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিলাম। আমাদের টাইম হয়েছে। বলেন কার্সিনোর টিউমার। আচ্ছা, কার্সিনোর টিউমারটা আমি পরে আবার আলোচনা করে দিচ্ছি। এখন তো যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি, কারণ আমার নামাজ টাইম প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে, তাহলে আপনাদের আমি বলে দিলাম, আপনাদের কিন্তু আমি স্টোমাকটা শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ। আর আশা করি সমস্যা হবে না। নেক্সট উইকে আবার শুরু হবে নেক্সট উইকে শুরু হবে স্মল ইন্টেস্টাইন। আমি টপিকগুলো দিয়ে দিব গ্রুপের মধ্যে, আবার কমেন্ট করবেন যেভাবে আগের মতো। সেটা হচ্ছে, আর আগে বলে দিলাম, আর ভিডিও যারা দেখতে পারেন নাই বা মিস করে ফেলেছেন, আমি আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ ভিডিওটা দিয়ে দিব। ইউটিউবে একদিন থাকবে, প্লিজ একদিন থাকবে, এরপর থাকবে না। ঠিক আছে? এর মধ্যে কষ্ট করে দেখে নিবেন। ঠিক আছে? আর যাদের সামনে কার্ডিওলজিতে হবে, তাদের সঙ্গে রিসেন্টলি কথা হচ্ছে, তাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ কার্ডিওলজি নিয়ে টোটাল ডিটেইলস। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার। ধন্যবাদ। ওকে, আর কারো কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জার করিয়েন। ঠিক আছে? মশাই কফ করে কেন এটা?